হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের মোলের পর্যবেক্ষণের লেকচার 18-তে। একটু তোমরা আমাকে জানাই যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা সব ওকে আছে কিনা। আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি, একটা সেকেন্ড। ওকে, সো আসো দাঁড়াও। আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা হ্যাঁ, আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমাদের এন্ড থেকেও সব ঠিকঠাক মতো আছে। তাহলে চলো আমরা শুরু করব। আজকে আমাদের যেটা প্রচেষ্টা থাকবে সেটা হচ্ছে কি, আমরা আজকে তোমার হলো এই যে কি শেষ করবো ফার্স্টটাকে ডাইপোল মোমেন্ট, এরপর পড়বো হচ্ছে আমরা এমওটি। আর যদি সময় থাকে তাহলে আমরা নন বন্ডিং যে বন্ধনগুলো আছে অর্থাৎ হাইড্রোজেন বন্ধন, সেগুলো আমরা শুরু করব। তাহলে সবাই কি রেডি? সবাই কি রেডি? সবাই কি রেডি? চলো আমাকে একটু করে জানাও যে আগের লেকচার কারা কারা করো নাই। আগের লেকচার যদি তুমি না করে থাকো তাহলে এই লেকচার তুমি কিন্তু বুঝবা না। সো তোমাকে অবশ্যই কি করতে হবে, আগের লেকচারটা করা থাকা লাগবে। তাহলে আগের লেকচার যদি করো তাহলে আজকের লেকচারগুলো ভালো মজা লাগবে দেখবা। ওকে, সো চলো শুরু করি। চলো শুরু করি তাহলে। আচ্ছা, প্রথমে আমরা ডাইপোল মোমেন্ট পড়তেছিলাম। মনে আছে ডাইপোল মোমেন্ট কি ছিল? কোন একটা যৌগ দেখে কিভাবে ডাইপোল মোমেন্ট, মানে এটা কি পোলার হয় না অপোলার হয়, চীনা আমি তোমাকে শিখাইছিলাম। কি করছিলাম বলো তো? আমি বলছিলাম তুমি আগে কি করবা, সেন্ট্রাল অ্যাটমের লন পেয়ার বের করবা। যদি সেন্ট্রাল অ্যাটমের লন পেয়ার থাকে তাহলে অবশ্যই যোগটা কি হবে, পোলার হবে। তবে দুটো ব্যতিক্রম ছিল, একটা ছিল জেনন F2, একটা ছিল জেনন F4, বাকি সবাই কিন্তু পোলার হবে। আর আরেকটা জিনিস কি ছিল, যদি সেন্টার অ্যাটমে লন পেয়ার না থাকে তাহলে সাইড অ্যাটমগুলো যদি সব সেম হয় তাহলে কিন্তু অপোলার হয়। তো চলো আরও কিছু উদাহরণ সলভ করি। যেমন তুমি আমাকে একটু করে বলো তো, আমি যদি তোমাকে বলি এখানে যে CCl4, তুমি আমাকে বলো CCl4। ধরা যাক আমি তোমাকে কোয়েশ্চেন করলাম যে CCl4 পোলার নাকি অপোলার, বলতে পারবা? CCl4 এটা কি পোলার হবে নাকি অপোলার হবে? খেয়াল করে দেখো। তুমি আগে ফার্স্টে এই কার্বনের লন পেয়ার বের করো, দেখবা এখানে লন পেয়ারের সংখ্যা আসবে 0। তুমি লন পেয়ার তো চেক করতে পারো, লন পেয়ার চেক করতে তোমাকে শিখাইছি। তাহলে লন পেয়ার 0, আবার সবগুলো সাইড এটম সেম, তাহলে এখানে এটা কি হবে বলো তো? এটা অপোলার হবে। এটা কি হবে? এটা হবে অ্যাপোলার। তুমি চাইলে রিজনও দেখতে পারো। কেন? রিজনটা কি? ওকে দেখো, রিজনটা কি, এখানে রিজনটা হচ্ছে কার্বন। ক্লোরিনগুলো কীভাবে থাকে এখানে? চতুস্তলকীয় স্ট্রাকচার। তাহলে এখানে দেখো ক্লোরিনগুলো এখানে এদিকে আছে, একটা ক্লোরিন ধরো পিছন দিকে আছে, একটা ক্লোরিন এই দিক দিয়ে আছে। এখন যে ঘটনাটা ঘটে কার্বন আর ক্লোরিনের মধ্যে, কার্বন হচ্ছে কম তড়িৎ ঋণাত্মক, ক্লোরিন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক। তাহলে আমাদের কি জানি, কম থেকে বেশির দিকে হচ্ছে মিউয়ের ডিরেকশন থাকে, কম থেকে বেশির দিকে মিউয়ের ডিরেকশন থাকে। আর যেহেতু সবগুলো কার্বন ক্লোরিন, তাহলে সবগুলোর মিউয়ের মান হবে ধরো সমান। ধরো এটা যদি মিউ 1 হয়, এটা হবে মিউ 1, এটাও হবে দেখবা মিউ 1, এটাও দেখবা কী হবে বলো তো? মিউ 1ই হবে। তাহলে এবার তুমি লক্ষ্য করে দেখো, এবার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, ধরা যাক এই দুইটার যে লব্ধি এটা ধরো এই বরাবর আছে, দেখবে এই দুইটার লব্ধি দেখবে এই বরাবর থাকবে। একে অপরকে কি করবো বলো তো? ক্যান্সেল আউট করে দিবে। আলটিমেটলি তুমি কি পাবা? মিউনেট পাবা এখানে 0। আলটিমেটলি এখানে মিউনেট কত আসবে বলো তো? এই জায়গাটাতে বা এই যোগটাতে মিউনেট, এটার মান চলে আসবে 0। মিউনেট 0 মানে এটা হচ্ছে অপোলার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, একটু আগে কিন্তু ভূমিকম্প হয়েছে, তোমরা কি টের পাইছো? একটু আগে কিন্তু ভূমিকম্প হয়েছে, তোমরা কি টের পাইছিলা? মানে এখন আমার খালি বারবার ফিলিংস হচ্ছে যে খালি মনে হয় ভূমিকম্প হচ্ছে, এটা মনে হয় খালি বারবার, বুঝছো? ওকে, একটু সবাই কেয়ারফুল থাকবে কেমন? ওকে, ঠিক আছে, হ্যাঁ। ওকে চলো এরপরে দেখে আসো। ধরো আমি যদি তোমাকে বলি একটা যৌগ নাও CH3Cl। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম CH3Cl, বলে এটা কি পোলার হবে নাকি অপোলার হবে? ফার্স্ট আমি তোমাকে বললাম এখানে কি বললাম, এই যে CH3Cl, ধরো এখানে নিলাম আমরা CH3Cl কে নিলাম। বলো তো এটা কি পোলার হবে নাকি অপোলার হবে? তুমি ফার্স্ট আগে কার্বন সেন্টার অ্যাটম হচ্ছে, তুমি কি চেক করো আগে? লন পেয়ার চেক করো। তুমি বলো ভাই এখানে লন পেয়ার তো 0, লন পেয়ার হচ্ছে 0। তাহলে এখানে তুমি চেক করে দেখো সাইড অ্যাটমগুলো সব সেম কিনা। না, সাইড অ্যাটম সব সেম না, একটা ক্লোরিন ডিফারেন্ট সাইড অ্যাটম আছে। তাহলে ডেফিনেটলি এটা কি হবে? ডেফিনেটলি এটা পোলার হবে। ডেফিনেটলি এটা হবে পোলার। মানে তুমি দেখে কিন্তু বলে দিতে পারবা। এখন তুমি চাইলে চেকও করে দেখতে পারো। কিভাবে? দেখো কার্বন, তারপর ধরো তুমি এখানে 3 দিকে 3টা হাইড্রোজেন দাও, 3 দিকে 3টা হাইড্রোজেন দাও, 3 দিকে 3টা হাইড্রোজেন দাও, আর এদিকে তুমি কি দাও? একটা ক্লোরিন দাও, এদিকে তুমি একটা ক্লোরিন দাও। তো তুমি লক্ষ্য করে দেখো এই কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, কার্বনের কিন্তু বেশি। তাহলে এটা কিন্তু ডিরেকশন এদিক বরাবর থাকবে, ডিরেকশন এদিক বরাবর থাকবে, ডিরেকশন এদিক বরাবর থাকবে। এটা যদি মিউ 1 হয়, এটাও মিউ 1, এটাও কিন্তু মিউ 1। আর অন্যদিকে কার্বন আর ক্লোরিনের মধ্যে কী হবে বলতো? কার্বন আর ক্লোরিনের মধ্যে কিন্তু ক্লোরিনেরটা বেশি, কার্বনের কিন্তু কম। তাহলে এখান থেকে এদিকে থাকবে, কম থেকে বেশির দিকে থাকে, কম থেকে বেশির দিকে থাকবে। আমরা বলছিলাম লন পেয়ার থাকলে মৌল থেকে লন পেয়ারের দিকে থাকে, আর যদি দুইটাই মৌল থাকে তাহলে কম ইলেকট্রোনেগেটিভ থেকে বেশি ইলেকট্রোনেগেটিভের দিকে থাকে। তাহলে এটা ইলেকট্রোনেগেটিভিটি কম, এটা একটা বেশি, তাহলে এখানে মিউটের ডিরেকশন হবে এই দিক দিয়ে। তাহলে দেখো এই তিনটা উপরের দিকে আর এটাও উপরের দিকে, তাহলে আলটিমেটলি উপরে তুমি একটা মিউনেট পাবা। তাহলে আলটিমেটলি তুমি উপর দিকে একটা কী পাবা বলো তো? একটা মিউনেট পাওয়া যাবে। তার মানে এখানে কিন্তু মিউনেটটা কি হবে না? 0 হবে না। তাহলে এখানে তোমার যে মিউনেট আছে, এটা কিন্তু নট ইকুয়াল টু 0। আর যেহেতু এখানে মিউনেট নট ইকুয়াল টু 0, তাহলে এটা কিন্তু কী হবে বলো তো? এটা হবে পোলার। এই যোগটা হবে পোলার। হোপফুলি তুমি বুঝতে পারছো। এভাবে ব্যাখ্যা করতে পারবা না, তাহলে এটাও কী হবে বলো তো? এটা হবে পোলার। এগুলো কিন্তু তুমি ব্যাখ্যা করতে পারবা। তাহলে দেখি আমাকে বলো, আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি SF6, SF6 কী হবে বলো তো? দেখি SF6,
SF6 এটা কি পোলার নাকি অপোলার? SF6 ধর আমি বললাম SF6 এটা কি পোলার হবে নাকি অপোলার হবে? তুমি আগে চেক করে দেখো, লন পেয়ার চেক করে দেখো। সালফারের কোনো লন পেয়ার আছে? না, সালফারের কোনো লন পেয়ার নাই। আবার এখানে সাইড অ্যাটমগুলোও সব সেম, তাহলে এখানে কি হবে বলো তো? অ্যাপোলার হবে। তাহলে তুমি এখানে দেখতেছো লন পেয়ার ইকুয়াল টু 0, আবার কোনো ধরনের তোমার এই সব সাইড অ্যাটম সেম, তাহলে এখানে এটা অবশ্যই হবে অ্যাপোলার। অবশ্যই এখানে অ্যাপোলার। তুমি চাইলে চেকও করে দেখতে পারো। সালফ এখানে কি হয় বলো তো? এটার স্ট্রাকচার কীরকম থাকে আমরা দেখাইছি তোমাকে, যখন বিএসিপিআর থিওরি আঁকছি তখন দেখাইছি। এই যে দেখো এখানে চতুস্তলক নিব একটা আমরা, নেওয়ার পরে এই যে সালফারকে আমরা এখানে দিব, আর ফ্লোরিনগুলোকে আমরা এই কোনায় কোনায় দিব। এখানে একটা ফ্লোরিন, এই জায়গায় একটা ফ্লোরিন, তারপরে তোমার এই জায়গায় একটা ফ্লোরিন, তারপরে তোমার এই জায়গায় একটা ফ্লোরিন। ওকে, তাহলে এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, ওকে এখানে একটা বন্ড, তারপর এখানে একটা বন্ড এবং এখানে একটা বন্ড, আর একটা বন্ড উপরের দিকে তলের সাথে ফ্লোরিন আছে, আরেকটা তলের সাথে নিচের দিকে ফ্লোরিন আছে। তাহলে এখানে দেখো সালফার আর ফ্লোরিনের মধ্যে ফ্লোরিনের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে কি হবে? সালফার থেকে ফ্লোরিনের দিকে থাকবে, সালফার থেকে ফ্লোরিনের দিকে, সালফার থেকে ফ্লোরিনের দিকে, সালফার থেকে ফ্লোরিন, সালফার থেকে ফ্লোরিন, সালফার থেকে ফ্লোরিন, সালফার থেকে ফ্লোরিন। দেখো একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে, কর্ণ বরাবরগুলো একে অপরকে ক্যান্সেল আউট করবে, উপরে নিচে একে অপরকে কি করবে? ক্যান্সেল আউট করবে। তাহলে যদি সব ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে মিউনেট কত আসবে? মিউনেট এখানে ইকুয়াল টু 0 আসবে। আর মিউনেট যদি 0 আসে, ভুল করছি তো, মিউনেট যদি 0 আসে তাহলে এটা কি হয়? এটা হয় অ্যাপোলার, এটা হয় অ্যাপোলার। মিউনেট 0 আসলে কি হবে? মিউনেট 0 আসলে অ্যাপোলার হবে। বুঝছো নাকি বুঝো নাই? বলো, এটা কি সবার বুঝতে পারছি আমরা? SF6টা কি সবাই বুঝতে পারছি? ওকে, অ্যাপোলারকে আমরা চাইলে কিন্তু নন পোলারও বলতে পারি, অ্যাপোলারকে চাইলে আমরা কিন্তু নন পোলারও বলতে পারি। এটা কি তোলা হইলে আমাকে বলতে সবার? এটা কি সবার তোলা হয়েছে? এটা কি সবার তোলা হয়েছে? সবাইকে বুঝতে পারছি আমরা? ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো নেক্সটে যাই। নেক্সটে আমরা চলো আরও কিছু যোগ দেখবো। আমি একটা কাজ করি, এটাকে চলো একটু কপি করি। ডাইপোল মুভমেন্ট আমাদের শেষ হয় নাই, আর অনেকগুলো বাকি আছে ডাইপোল মুভমেন্ট। ওকে, তাহলে চলো আমি এটাকে একটু কপি করতে থাকি পেজটাকে। ওকে, ঠিক আছে। দেখো নেক্সটে আমরা যেটা দেখবো, ধরো আমাকে এখানে দেওয়া এই যে কথার কথা PCl5, ধরো তাকে আমরা বের করবো আগে PCl5। PCl5 কি পোলার হবে নাকি না অ্যাপোলার হবে চেক করে দেখে আসো। ধরো আমাকে বললো তুমি PCl5টা চেক করো। PCl5 তুমি লক্ষ্য করে দেখো এখানে লন পেয়ার কটা থাকবে? 0। আবার সাইড অ্যাটম সবগুলো সেম, তাহলে সাইড অ্যাটম সব সেম, তাহলে এটা কী হবে বলতে? এটা হবে অ্যাপোলার। এটা কি হবে? অপোলার বা নন পোলার হবে। কেমন? অ্যাপোলারকে কিন্তু আমরা চাইলে নন পোলারও বলতে পারি, এটাকে চাইলে আমরা কিন্তু নন পোলার এটাও বলতে পারি। ওকে, দেখো এটা কেন এরকম হয়েছে? দেখো তুমি এখানে ফসফরাস থাকে, এখানে এই একটা ক্লোরিন থাকে এই বরাবর। এই স্ট্রাকচারগুলো কিন্তু আমরা সব আঁকা শিখছি, একটা ক্লোরিন এই বরাবর, একটা ক্লোরিন এই বরাবর, আর এই দিক বরাবর একটা ক্লোরিন, এই দিক বরাবর একটা ক্লোরিন। এখন ক্লোরিন আর ফসফরাসের মধ্যে ক্লোরিনের যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে কি হবে? এই যে ডিরেকশনগুলো দেখো, এটা থাকবে উপরের দিকে, এটা থাকবে নিচের দিকে, এটা থাকবে এই দিক দিয়ে, ফসফরাস থেকে ক্লোরিনের দিকে। এখন দেখো তুমি এই তিনটা, কোন তিনটা? এইটা, এইটা এবং এইটা পরস্পর 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এদের এবং তিনটার মান সমান, তাহলে এখানে তো 0 আসবে। আর এটা উপরের দিকে, এটা নিচের দিকে, একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে। এই জন্য এখানে PCl5 কত হয় বলো তো? এটা 0 হয়ে থাকে। এবার তুমি আমাকে বলো তো, যদি PCl3 হয়, যদি কি হয়? যদি PCl3 হয় তাহলে এখানে কি হবে? এটা কি পোলার নাকি অপোলার? যদি আমার এখানে কি থাকে? PCl3 থাকে, যদি আমার কাছে এখানে PCl3 থাকে, দেখো তোমাকে সব স্ট্রাকচার একে একে করতে হবে না, তুমি চাইলে দেখে দেখো, মানে হিসাব করে করতে হবে। দেখো এখানে লন পেয়ার থাকবে কি না? লন পেয়ার এখানে একটা থাকবে, দেখবে এখানে লন পেয়ার কি থাকবে? লন পেয়ার এখানে এক জোড়া লন পেয়ার এখানে থাকবে। যদি লন পেয়ার থাকে তাহলে ডেফিনেটলি বাকিটুকু চেক করারই দরকার নাই। এটা কি হবে? ডেফিনেটলি এটা হবে পোলার। এটা কি হবে? লন পেয়ার থাকার কারণে এটা হবে পোলার। এটার স্ট্রাকচার কীরকম হবে দেখো, তুমি চাইলে বের করতে পারবা। যেমন এখানে এক্স বের করো আগে, তাহলে এক্স কত আসবে? হাফ, তারপর আসবে V+M, তাহলে এখানে ভি কত? ফসফরাসের হচ্ছে 5, তারপর M এখানে 3, তাহলে এখানে আসবে 4, তাহলে সংকরায়ন হচ্ছে sp3 সংকরায়ন, তাহলে এখানে সংকরায়ন হচ্ছে sp3 যার একটা লন পেয়ার আছে। তো sp3 সংকরায়নে যদি একটা লন পেয়ার থাকে তার স্ট্রাকচার কার মতো হয়? NH3 মতো হয়। তাহলে ফসফরাস ক্লোরাইডের স্ট্রাকচার কীরকম হবে? এখানে ফসফরাস, এই জায়গায় ফসফরাস, এই জায়গায় ক্লোরিন, তারপরে তোমার এই জায়গায় একটা ক্লোরিন, এই জায়গায় তোমার একটা ক্লোরিন, আর এখানে তোমার হচ্ছে একটা লন পেয়ার, এখানে হচ্ছে একটা লন পেয়ার। ওকে, তাহলে দেখো এখানে আমার ডিরেকশন কীরকম হবে? এইদিকে একটা, এইদিকে একটা, এদিকে একটা, এগুলো ধরো μ1, এটা ধরো μ2, μ1, এটাও ধরো μ1, আর এটা তো লন পেয়ার, তাহলে মৌল থেকে লন পেয়ারের দিকে থাকবে, মৌল থেকে লন পেয়ার দিকে থাকবে, ধরো দেখো এটা μ2। তো এখানে কিন্তু সবাই সমান না, যদি এটাও μ1 হইতো তাহলে একে অপরকে সব ক্যান্সেল আউট করে দিত। কিন্তু দেখো তুমি এখানে, এখানে কিন্তু সবগুলো সমান হয় নাই, এটা μ2, এটা কিন্তু μ1 গুলা, বুঝছো? তাই জন্য কি হয়েছে এখানে, এটা ওই জন্য এখানে পোলার হবে। তাহলে এই জন্য এটা কি হবে এখানে? এই জন্য এটা পোলার হবে, মানে মিউনেটটা 0 হবে না। এখানে যদি তুমি লব্ধি বের করো তাহলে দেখবে এটা তুমি 0 পাচ্ছ না, তাহলে 0 যদি না পাও তাহলে এটা কি হয়? এটা পোলার হয়, এটা হবে পোলার। আমাকে একটু কমেন্টে জানাও তো এটা কি বুঝতে পারছো কিনা সবাই। আর এখানে তো মিউনেট 0, এখানে তো তোমার মিউনেট 0, তাই এটা কিন্তু পোলার। ওকে,
তাহলে এখানে তোমার মিউনেট ইকুয়াল টু 0, তাই এটা অপোলার, অ্যাপোলার। হোপফুলি আমরা এতটুকু সবাই এখানে বুঝতে পারছি। একটু করে কমেন্ট করো আমাকে, একটু বুঝতে পারছো এগুলো সবাই? হ্যাঁ, ওকে। এবার আসো আমরা একটু দেখার চেষ্টা করি যে জ্যানন F2-তে কাহিনী কী হয়। জ্যানন F2-তে কাহিনী কী হয়, চলো দেখার চেষ্টা করি। জ্যানন F2 দেখো, আমাকে একটু বলতে পারবা এখানে লন পেয়ার কটা থাকবে জ্যাননের মধ্যে? হিসাব করে দেখো তো লন পেয়ার কটা থাকবে জ্যানন F2-তে? লন পেয়ার কটা থাকবে জ্যাননে? চেক করে দেখতে পারো। লন পেয়ার থাকবে কটা? 3 জোড়া লন পেয়ার থাকে না এখানে? কটা থাকে লন পেয়ার? চেক করে দেখো লন পেয়ার কটা থাকবে। কীভাবে চেক করে? হাফ, তারপর হচ্ছে তুমি দেখো এখানে ওই যে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 8, তারপর এখানে যুক্ত আছে 2 জনের সাথে, তাহলে 3টা লন পেয়ার থাকবে এখানে, 3টা লন পেয়ার থাকবে। তাহলে তো ভাই এটা তো ইয়া হওয়া উচিত, মানে এটা তাহলে তুমি এক্স বের করো, তো এক্স কত আসে দেখো তো এক্স। তাহলে এক্স আসবে, দেখো ভালো করে, এক্স আসবে তোমার এখানে এই যে হাফ, তারপর এখানে আসবে 8, তারপর এখানে আছে 2, তাহলে এখানে আসবে 5, তার মানে sp3d। sp3d এটা কার স্ট্রাকচারের মতো? PCl5 এর মতো হওয়া উচিত, বাট এখানে লন পেয়ার 3টা। তাহলে এক্স ইকুয়াল যদি 5 হয়, তাহলে এটা কিন্তু কার নীতি মেনে চলে বলো তো? ব্যান্ডস রুল মেনে চলে, তাই না? ব্যান্ডস রুল কি বলে? লন পেয়ারগুলো কি এক্সিয়াল অবস্থানে যাবে নাকি সমতলীয় অবস্থানে আসবে বলো তো? তোমাকে পড়াইছিলাম ব্যান্ডস রুল। ব্যান্ডস রুল অনুযায়ী লন পেয়ারগুলো কোথায় যাবে বলো তো? এই যে সমতল অবস্থানে যায় ব্যান্ডস রুল অনুযায়ী। তার মানে এই জ্যাননের ক্ষেত্রে যেটা হবে, জ্যাননের ক্ষেত্রে এই যে ধরো 3টা লন পেয়ার, একটা লন পেয়ার এখানে আসবে, একটা লন পেয়ার এই জায়গায় যাবে, আর তোমার একটা লন পেয়ার এই জায়গায় আসবে, সমতলে আসবে লন পেয়ারগুলো। আর এখানে যে 2টা ফ্লোরিন, এটা থাকবে উপরে নিচে, বুঝছো? এটা থাকবে উপরে নিচে। তো এইখানে দেখো, এখানে যে ঘটনাটা ঘটে, এটা একটা ডিরেকশন দিয়ে এদিক দিয়ে, এটার ডিরেকশন এই দিক দিয়ে মৌল থেকে লন পেয়ারের দিকে, এটার ডিরেকশন মৌল থেকে লন পেয়ারের দিকে, যারা সমতলে অবস্থিত হওয়ার কারণে 120 ডিগ্রি থাকার কারণে একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে। কিন্তু এখানে কি হবে? জ্যানন আর ফ্লোরিনের মধ্যে, ফ্লোরিনের ইলেকট্রনগেটিভিটি বেশি, তাহলে উপরে টানবে নিচে টানবে, একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে। দেখো একে অপরকে কি করবে? ক্যান্সেল আউট করে দিবে, সেই জন্য হচ্ছে না। বুঝছো নাকি বুঝো নাই বলো? এটা কি বোঝা গেছে? হোপফুলি বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সটে যাই। আসো সেমভাবে তুমি জ্যানন F4-এরটাও চেক করতে পারো। সেমভাবে কি করতে পারো? জ্যানন F4-এরটাও চেক করতে পারো। চলো দেখে আসো জ্যানন F4টাও, মানে এখানে লন পেয়ার থাকবে, তারপরে সেটা কী হবে বলো তো? তারপরে সেটা অপোলার হবে লন পেয়ার থাকার পরেও। আচ্ছা, এখানে তো কমেন্টটা করা হয়নি, তাহলে এটা কী হবে? এখানে মিউনেট কিন্তু 0, তাহলে এখানে মিউনেট 0, তাহলে এটা কিন্তু অ্যাপোলার হবে। মিউনেট 0, তাহলে এটা হবে অ্যাপোলার। কেমন? এটা হবে অ্যাপোলার। আচ্ছা, তারপর যাই। দেখো এখন যদি আমি এখানে জ্যানন F4 করি, যদি আমি এখানে জ্যানন F4 করি, কেউ কি বলতে পারবা এই জায়গায় লন পেয়ার কয়টা হবে? দেখো লন পেয়ার কীভাবে ক্যালকুলেশন করে? হাফ, তারপর হচ্ছে তোমার এখানে এই যে ভ্যালেন্স ইলেকট্রন আছে কয়টা? 8টা, যুক্ত পরমাণু 4টা, তাদের যোজনী হচ্ছে 4, যোজনী হচ্ছে 1 করে, তাহলে এখানে আসবে কিন্তু 2, তাহলে লন পেয়ার আছে 2টা। কিন্তু এটা যদি এক্স বের করো, তাহলে এক্স কত আসবে দেখো তো? হাফ, তাহলে এখানে আসবে 8 যোগ 4, তাহলে এখানে আসবে 6, তাই না? তাহলে 6 হলে কি সেখানে ব্যান্ড রুল অ্যাপ্লাই হয়? 6 হলে কিন্তু ব্যান্ড রুল অ্যাপ্লাই হয় না। তাহলে ব্যান্ড রুল অ্যাপ্লাই হলে ইলেকট্রনগুলো যেতে সমতলে, কিন্তু যেখানে তো ব্যান্ড রুল অ্যাপ্লাই হবে না, তাহলে ইলেকট্রন কই যাবে? অ্যাক্সিয়াল অবস্থানে যাবে। তাহলে জ্যানন F4 এর স্ট্রাকচার কীরকম? জ্যানন F4 এর স্ট্রাকচার হচ্ছে, দেখো জ্যানন F4 এর স্ট্রাকচার হচ্ছে, তুমি একটা সমতল আঁকবে এখানে, সমতলীয় বর্গাকার। জ্যানন F4 এর স্ট্রাকচার দেখো, এখানে জ্যানন, আর তোমার এখানে একটা ফ্লোরিন দিবা, এই জায়গায় একটা ফ্লোরিন দিবা, এই জায়গায় একটা ফ্লোরিন দিবা, তুমি এই জায়গায় একটা ফ্লোরিন দিবা, এই জায়গায় একটা বন্ড দিবা, এই জায়গায় একটা বন্ড, এই জায়গায় একটা বন্ড, এই জায়গায় একটা বন্ড, আর এই জায়গায় তোমার হচ্ছে একটা লন পেয়ার, আর তোমার এই জায়গায় তোমার একটা লন পেয়ার আছে। তাহলে দেখো এই লন পেয়ারগুলো একে অপরকে ক্যান্সেল আউট করবে, আর এই কর্ণ বরাবরগুলো একে অপরকে ক্যান্সেল আউট করবে। বুঝছো নাকি বুঝো নাই? এই কারণে যদিও এখানে লন পেয়ার আছে, তারপর এখানে ডাইপোল মোমেন্টের মান কত হবে? ডাইপোল মোমেন্টের মান এখানে 0 হবে। বুঝো নাই জিনিসটা কি লিখছো? হ্যাঁ, ওকে। যদি আজকে নিউ থাকো তাহলে বুঝবা না, তোমাকে আগের ক্লাসগুলো অবশ্যই করে আসতে হবে, কারণ এটা সিকোয়েন্সিয়াল আমরা পড়াচ্ছি। এই চ্যাপ্টারটা তুমি মাঝখান থেকে আসলে শুরু করা যায় না এই চ্যাপ্টারটা। তাহলে এখানে কিন্তু মিউনেট এটা 0 আসবে, আর মিউনেট 0 মানে এটা কিন্তু অ্যাপোলার, ওকে। সো আশা করি তোমরা এই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো, এটা সবাই এখানে বুঝতে পারছো, যদিও লন পেয়ারে আছে কিন্তু তারপরে এটা অ্যাপোলার, ওকে। তাইলে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এখানে ধরো তুমি আমাকে বলো এই যে জ্যানন F6 এটা কি পোলার হবে নাকি অপোলার হবে? আমি তোমার বললাম জ্যানন F6 বলো তো কি পোলার হবে নাকি অপোলার হবে? চেক করে দেখো লন পেয়ার কয়টা থাকবে? হাফ, তারপরে জ্যাননের হচ্ছে 8 হয়, তারপরে এখানে ফ্লোরিন আছে 6টা, তাহলে লন পেয়ার থাকবে কয়টা? লন পেয়ার থাকবে 2 করে 1 আসবে।
তাহলে এখানে লন পেয়ার কিন্তু একটা আছে, লন পেয়ার থাকলে কিন্তু কি হবে, এটা পোলার হবে। খালি ব্যতিক্রম ছিল জেনন F2 আর জেনন F4, জেনন F2 আর জেনন F4, এটাই ছিল ব্যতিক্রম। না, এটা পোলার হবে, এটা কিন্তু পোলার হবে। দেখো লন পেয়ার থাকার পরও অপোলার কয়টা হয়, দুইটা যৌগ, একটা জেনন F2 একটা জেনন F4। বাকিরা কিন্তু যদি লন পেয়ার থাকে তাইলে কি হবে, পোলার হয়ে যাবে, অপোলার হওয়ার প্রশ্নই ওঠে না। বুঝছো? আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে যে NH3 আর NF3 কার কার মধ্যে, যে NH3 আর NF3 এর ডাইপোল মোমেন্ট, এটা তুলনা করতে বলে। এই দুইটার ডাইপোল মোমেন্টের কি করতে বলে, পরীক্ষায় তুলনা করতে বলে, যে কার ডাইপোল মোমেন্ট বেশি হবে এটা তুলনা করতে বলে। কীভাবে তুলনা করবা দেখো, NH3 কি হয়, এই যে নাইট্রোজেন, তারপরে তোমার হাইড্রোজেন, এইদিকে তোমার হাইড্রোজেন, এইদিকে তোমার হাইড্রোজেন, আর লন পেয়ারটা এই বরাবর আছে, তাহলে এখানে লন পেয়ার। আর NF3 কি হবে, সেইমভাবে, এখানে নাইট্রোজেন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে তোমার ফ্লোরিন, আর লন পেয়ারটা দেখো তোমার এই বরাবর আছে। আচ্ছা, এইবার দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন হচ্ছে কি বলতো, এখানে তার ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে এটার μ1 ডিরেকশন থাকবে এদিকে, এই μ1 ডিরেকশন থাকবে এদিকে, এই μ1 ডিরেকশন থাকবে এইদিকে, আর মৌল থেকে লন পেয়ারের ক্ষেত্রে μ2 ডিরেকশন থাকবে উপরের দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের μ2। তাহলে এখানে আলটিমেটলি নেট, দেখো এই তিনটা মিলিত হচ্ছে কোথায়, নিচ থেকে উপরের দিকে আসতেছে, তাহলে উপরের দিকে নেট এটা লব্ধি পাবা না, তাহলে উপরের দিকে কিন্তু কি পাবা, একটা নেট লব্ধি পাবা। কিন্তু এই ক্ষেত্রে দেখো কি হয়, এই ক্ষেত্রে এটার এই লন পেয়ারের জন্য তো ডিরেকশন হচ্ছে উপরের দিকে μ2, কিন্তু দেখো এখানে ফ্লোরিন আর নাইট্রোজেনের মধ্যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, নাইট্রোজেনের কম, তাহলে কম থেকে বেশির দিকে থাকে, তাহলে এদিকে থাকবে μ1, তারপরে তোমার এইদিকে থাকবে μ1, তারপরে তোমার এইদিকে থাকবে কত বলো তো, μ1 থাকবে। তাহলে তুমি একটা জিনিস আমাকে বলো, কার এখানে মিউনেটার মানটা বড় হবে বলো তো, এখানে মিউনেট কার বড় হবে বলো, আমি যদি বলি এখানে মিউনেট অফ অ্যামোনিয়া আর মিউনেট অফ NF3 কার বড় হবে বলো তো, দেখি কার বড় হবে বলো, কার বড় হবে, কার বড় হবে, ডেফিনেটলি NH3টা বড় হবে, ডেফিনেটলি কারটা বড় হবে, NH3। কারণ দেখো, কারণটা কি, কারণটা হচ্ছে এই যে তুমি যদি লক্ষ্য করে দেখো, এটাও উপরের দিকে, এটাও উপরের দিকে, এটাও উপরের দিকে, তাহলে লব্ধিটাও উপরের দিকে আসবে, আর এটাও উপরের দিকে, তাহলে আলটিমেটলি বড় একটা লব্ধি তুমি উপরের দিকে পাবা, বড় লব্ধি তুমি উপরের দিকে পাবা। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো, এটাও উপরে, এগুলো কিন্তু নিচের দিকে, তাহলে এই তিনটা নিচের যেগুলো, এদের লব্ধি কিন্তু নিচের দিকে আসবে, সেইরা একে অপরকে ক্যান্সেল আউট করে কম ভ্যালু আসবে, তাহলে এখানে বড় কোনটা আসবে, বড় আসবে তোমার এখানে এটা। তাহলে এই দুটার মধ্যে যদি আমাকে তুলনা করতে বলে, তাহলে আমরা কিন্তু এখানে কীভাবে বলো তো, এখানে আমরা কিন্তু এই যে NH3টা আমরা আনসার হিসেবে দেখাবো। বুঝছো নাকি বুঝো নাই? আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। একটু করে আমাকে জানাও যে এই জিনিসগুলো বোঝা গেছে কিনা, এই জিনিসগুলো বোঝা গেছে কিনা। হ্যাঁ, হোপফুলি এগুলো বুঝতে পারছো। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে তাহলে আমরা চলো নেক্সটে চলে দিই, নেক্সটে চলে যাই, অপশন নেক্সটে চলে দিই। নেক্সটে একটা জিনিস আছে, দেখো ধরো আমাকে যদি বলে এই যে তুমি ডাইপোল মোমেন্টের মান কম্পারিজন করবা, কার কার মধ্যে, মিউনেটের মান কম্পারিজন করবা, মিউনেটের মান কম্পারিজন করবা কার কার, দেখো CH3F, তারপর ধরো তোমাকে দিছে এখানে CH3Cl, তারপর ধরো তোমাকে এখানে দিছে CH3Br, এবং তোমাকে এখানে দিছে CH3I। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, ডাইপোল মোমেন্টের মেইন সূত্র কি ছিল মনে আছে, যে চার্জ গুণন ডিস্টেন্স। ডাইপোল মোমেন্টের মেইন সূত্র কিন্তু এটা ছিল, তাই না ভাই? দেখো মনে করার চেষ্টা করে দেখো, ডাইপোল মোমেন্টের মেইন সূত্র কি ছিল, মেইন সূত্র ছিল কিন্তু এই যে চার্জ গুণন ডিস্টেন্স। ওকে, আচ্ছা এখন আমাকে বলবে এই চারটার মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি হবে, কার ডাইপোল মোমেন্ট কম হবে। এখন তুমি লক্ষ্য করে দেখো, তার মানে চার্জের মান যত বেশি, চার্জের মান যত বেশি, ডাইপোল মোমেন্ট তত বেশি। এখন এই চার্জটা আসলে কেন জেনারেট হয়েছিল মনে আছে, একটা বন্ধনে চার্জ কেন জেনারেট হয়েছিল, ধরো এই এ আর এই বি, এই এ আর এই বি, এদের মধ্যে আসলে চার্জ কেন জেনারেট হয়, ধরো বি যেটা করে এই ইলেকট্রনগুলোকে ধরো যাক নিজের দিকে টেনে নিয়ে আসবে, তাহলে এর উপর আংশিক ঋণাত্মক চার্জ বাড়বে, এর উপর ধনাত্মক চার্জ হয়ে যাবে। তাহলে এই চার্জটা জেনারেট হয়েছিল কার কারণে, এদের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের কারণে। ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যত বেশি হবে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যত বেশি হবে, তত বেশি চার্জ জেনারেট হবে। এটা কি সবাই বুঝতে পারতেছি? ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যত বেশি হবে, তত বেশি কী হবে বলো তো, চার্জ জেনারেট হবে। ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যত বেশি হবে, ইলেকট্রনগুলোকে তত বেশি তার নিজের দিকে টানবে, এর ফলে চার্জের মানটা তত বেশি বৃদ্ধি পাবে। তাহলে তুমি এখানে বলো সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কার, আমি যদি ইলেকট্রোনেগেটিভিটি ক্রম করি, ইলেকট্রোনেগেটিভিটি ক্রম করি, তাহলে দেখবা ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। তাইলে
এখানে যেহেতু CH3 গুলো সবগুলো কমন, তাহলে এখানে যেহেতু ফ্লোরিনে তোমার হচ্ছে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ফ্লোরিনেরটা মানে CH3F এর মিউনেটটা সব থেকে বেশি হওয়ার কথা। কিন্তু কাহিনী একটুখানি ব্যতিক্রম ঘটে। দেখো এখানে একটু করে কাহিনীটা একটু ব্যতিক্রম ঘটে। কি ঘটে জানো? এখানে সব থেকে বেশি হয়ে থাকে CH3Cl এর। সব থেকে বেশি হয়ে থাকে কার? সব থেকে বেশি হয়ে থাকে CH3Cl এটার। এরপরে হচ্ছে আমাদের CH3F হয়ে থাকে, আর এরপরে হচ্ছে আমাদের CH3Br হয়ে থাকে, এরপর হচ্ছে আমাদের CH3I হয়ে থাকে। কোয়েশ্চন হচ্ছে এরকম কেন হইলো? কোয়েশ্চন হচ্ছে এরকম কেন হইলো? দেখো ভালো করে বুঝো কোয়েশ্চনটা কি। কোয়েশ্চন হচ্ছে আমার কাছে এরকম কেন হইলো। কোয়েশ্চনটা হচ্ছে আমার কাছে কি বলতো, এরকম কেন হইলো। এর রিজনটা হচ্ছে দেখো, মিউ কিন্তু শুধু চার্জের উপর ডিপেন্ড করে না, মিউ কিন্তু দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। মিউ হচ্ছে চার্জের উপর ডিপেন্ড করে, আবার ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে। এখন ফ্লোরিনের ক্ষেত্রে কী হয় বলো তো? এখানে ফ্লোরিনে কিন্তু মানে তোমার এখানে ব্যাপারটা কি ভালো করে বুঝো। হ্যাঁ, আমি যদি চার্জের বেলা চিন্তা করি, যে চার্জ অফ এই যে আমার Cl, এটা থেকে কিন্তু চার্জ অফ কোনটা বেশি বলো তো? ফ্লোরিনের ক্ষেত্রে চার্জ বেশি উৎপন্ন হবে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি। কিন্তু ডিস্টেন্স যদি তুমি চিন্তা করো, ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্সটা বেশ ভালো রকমের বড়। কার তুলনায়? ডিস্টেন্স অফ ফ্লোরিনের নিউক্লিয়াস। ফ্লোরিনের নিউক্লিয়াস থেকে কার্বনের নিউক্লিয়াস। বুঝতে পারতেছো? কারণ দেখো ক্লোরিন তো হচ্ছে বড় ভাই, তাহলে ক্লোরিন ধরে এখানে আছে, আর ধরো কার্বনটা এখানে আছে, তাহলে এখানে কিন্তু ডিস্টেন্সটা এতটুকু। কিন্তু ফ্লোরিনের বেলায় কি হচ্ছে? এই যে ফ্লোরিন তো ছোট, আর তখন দেখা যাবে ডিস্টেন্সটা হচ্ছে এতটুকু। বোঝা গেছে? এই কারণে কি হয়, এই ডিস্টেন্সের কারণে, হ্যাঁ এখানে আমরা সবাই জানি মিউনেটটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে চার্জ, একটা হচ্ছে ডিস্টেন্স। তো ক্লোরিনের ক্ষেত্রে চার্জ কম ঠিক আছে, বাট এর ডিস্টেন্সটা ভালো অ্যামাউন্টের বড় আছে। হ্যাঁ, আবার এদের ক্ষেত্রে তাহলে তুমি বলতে পারো যে ভাই এগুলোতে ডিস্টেন্স আরও বড়, বাট এগুলোতে চার্জ অনেক কম। এগুলোতে চার্জ অনেক কম, মানে এই ব্যতিক্রমটা শুধুমাত্র এই দুই জায়গাতেই দেখা যায়। বুঝতে পারছো নাকি বুঝো নাই? এই যে ব্যতিক্রমটা, এই ব্যতিক্রমটা শুধুমাত্র তুমি এই জায়গাতেই দেখতে পাবা, অন্য জায়গায় দেখতে পাবা না। এখানে ব্যতিক্রম কেন হচ্ছে? অন্যদের বেলায় কী হবে? তুমি বলতে পারো এখানে তো দূরত্ব আরও বাড়ে, তারপর এখানে দূরত্ব আরও বাড়ে, হ্যাঁ, বাট এখানে চার্জ আরও কমে যায়, কারণ ইলেকট্রোনেগেটিভিটি যে কম। বোঝা গেছে নাকি বুঝো নাই? বোঝা গেছে নাকি বুঝো নাই? হ্যাঁ, CH3Cl সব থেকে বেশি, কারণ এখানে ঠিক আছে Cl এর চার্জ কম, ঠিক আছে, কারণ সে তার ইলেকট্রোনেগেটিভিটি কম, ঠিক আছে, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্সটা কিন্তু এখানে বেশি, কার তুলনায়? ফ্লোরিনের তুলনায়। এই জন্য ডিস্টেন্স বেশি হওয়ার কারণে তোমার এখানে কিন্তু এটা ওই যে মিউয়ের ভ্যালুটা আলটিমেটলি বড় হয়ে যায়। দেখো মিউয়ের ভ্যালুটা তখনই বড় থাকবে যদি কিউটাও ভালো মানের হয় আর ডিটাও যদি ভালো মানের হয়। এদের ক্ষেত্রে প্রবলেম কি? এদের ক্ষেত্রে কিউ এর মানটা অনেক ছোট থাকে, যেহেতু এদের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই ইলেকট্রনকে নিজের দিকে টেনে আনতে পারে না, এই জন্য কিউ এর মানটা অনেক ক্ষুদ্র থাকে। ওকে, আমাকে একটু করে জানাও যে এতটুকু তুমি এখানে বুঝতে পারছো কি না? এতটুকু তুমি এখানে বুঝতে পারছো কি না? একটু আমাকে জানাও। ওকে, চলো চলো তাহলে আমরা নেক্সটে যাই। আসো, কোনটা রিক্যাপ করবো বলো তো? কোনটা রিক্যাপ করবো? মাইমুনা, তারপর হচ্ছে যে মুশফিক, কোনটা রিক্যাপ করবো বলো? কোনটা রিক্যাপ করবো? এটা? আচ্ছা আমি আরেকবার রিক্যাপ করি। আসো আমি আরেকবার রিক্যাপ করি। দেখো ভালো করে বুঝো, এখানে তুমি একটা জিনিস দেখো, এই যৌগ, এই যৌগ, এই যৌগ, এই যৌগ, প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে CH3টা হচ্ছে কমন। তাহলে CH3 নিয়ে কি আমার কোনো চিন্তা করার দরকার আছে? প্রত্যেকটা যৌগে CH3 হচ্ছে কমন, তাহলে CH3 কে নিয়ে কি আমার চিন্তা করার দরকার আছে? আনসার হচ্ছে না। CH3 কে নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। আমার বেসিক্যালি চিন্তা করতে হবে এখানে আছে ফ্লোরিন, এখানে আছে ক্লোরিন, এখানে আছে ব্রোমিন, এখানে আছে আয়োডিন, এদেরকে নিয়ে। এখন তুমি লক্ষ্য করে দেখো, এই যে আমাদের মিউ এর মানটা, মিউ ইকুয়াল টু কি হয়ে থাকে? চার্জ ইনটু ডিস্টেন্স হয়ে থাকে না? তোমাকে পড়াইছিলাম ওই যে গত ক্লাসের পড়া। সাউন্ড প্রবলেম করতেছে, একটু দেখে তো। না, আমার এখানে তো ঠিক আছে ভাই। হ্যাঁ, ওকে, দেখো ভালো করে বুঝো, তোমার এখানে এখানে ভালো করে বুঝো, তাহলে আমার মিউ এর মানটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, চার্জ এবং ডিস্টেন্স। তাহলে চার্জ আসলে কিভাবে জেনারেট হয়েছে বলো তো? চার্জ জেনারেট হয়েছে, দেখো ধরো এখানে এ ছিল, এখানে ধরো যাক বি ছিল, এখানে ধরো বন্ধন আছে, এদের মধ্যে ধরো ইলেকট্রন আছে। এখন যদি এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য বেশি হয়, মানে ধরো একটার ইলেকট্রোনেগেটিভিটি কম, মানে ধরো এই এটার তড়িৎ-ঋণাত্মকতা কম আর বি এর ধরো তড়িৎ-ঋণাত্মকতা বেশি, সেই ক্ষেত্রে কি হবে? বিটা ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে আনবে, যত বেশি টেনে আনবে তত বেশি চার্জ জেনারেট হবে না, তত বেশি এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে, আর তত বেশি এখানে পজিটিভ চার্জ তৈরি হবে। তার মানে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে তত বেশি কী হবে বলতো? এখানে চার্জের পরিমাণগুলো কিন্তু এখানে বাড়তে থাকবে। তো চার্জের পরিমাণ যদি বাড়তে থাকে, এখানে বাড়তে থাকে, তাহলে কী হবে? এই চার্জের পরিমাণ এখানে বাড়তেছে, দেখো তাহলে চার্জের পরিমাণ বাড়ে কখন? ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য বেশি হলে বাড়ে। এখন তুমি চিন্তা করে দেখো, এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মধ্যে চার্জের মানে ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি থাকে কার? ফ্লোরিনের, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। তার মানে এখানে ইলেকট্রনগুলোকে টেনে আনার ক্ষমতা সব থেকে বেশি, তাহলে এখানে চার্জ জেনারেট করার ক্ষমতা সব থেকে বেশি কার? সব থেকে বেশি হচ্ছে আমার ফ্লোরিনের। কিন্তু প্রবলেমটা হইলো
ফ্লোরিনের আকারটা অনেক ক্ষুদ্র। সাউন্ড প্রবলেম করতেছে, একটু দেখি তো। আমার এখানে সব ঠিক আছে, ওয়েবে কি প্রবলেম করতেছে? দাঁড়াও, সাউন্ড প্রবলেম করতেছে, একটু দেখি তো আমার এখানে। দাঁড়াও, ওয়েবে তো আচ্ছা, এবার দেখো তো ঠিক আছে কিনা ওয়েবে সাউন্ড। আচ্ছা, এবার দেখো তো ঠিক আছে কিনা ওয়েবে সাউন্ড। ওয়েবে কি সাউন্ড ঠিক আছে? ওয়েবে কি সাউন্ড ঠিক আছে? একটু জানাবো আমাকে। ওয়েবে কি সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে, ওকে ওকে। চলো চলো, এরপর দেখো, এই যে এখানে যেটা বলতেছিলাম যে আমার কাছে আমার এইটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এই ইলেকট্রনকে টেনে আনবে বেশি, তাহলে এর উপর নেগেটিভ চার্জ বেশি হবে, মানে এখানে চার্জ জেনারেট করতে পারবে বেশি। একটু কম চার্জ জেনারেট করতে পারবে, আরও কম চার্জ জেনারেট করতে পারবে, আরও কম চার্জ তৈরি করতে পারবে। তাহলে খেয়াল করে দেখো, কিন্তু এইখানে একটা ব্যতিক্রম ঘটে কেন? এর কারণ হচ্ছে, হ্যাঁ, ফ্লোরিন চার্জ বেশি তৈরি করতে পারে, ঠিক আছে, কারণ যেহেতু তার তড়িৎনাটকতা বেশি। কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে এই ডি বলতে আসলে কি বোঝায় বলতো? এই ডিটা কি ছিল? এই বন্ধনের দূরত্ব না। আর বন্ধনের দূরত্ব বলতে কি বুঝি? নিউক্লিয়াসের দূরত্ব, দুইটা নিউক্লিয়াসের দূরত্ব। তো ফ্লোরিনের তো ভাই আকার অনেক ছোট, ফ্লোরিনের আকার অনেক ছোট। আর ফ্লোরিনের আকার অনেক ছোট হওয়ার কারণে কি হয় বলো তো? ফ্লোরিনের আকার অনেক ছোট হওয়ার কারণে, ধর এটা তোমার ফ্লোরিন, ধর এটা তোমার ফ্লোরিন, এটা তোমার ফ্লোরিন নিউক্লিয়াস, আর এটা তোমার ক্লোরিন নিউক্লিয়াস। তাহলে ফ্লোরিনের আকার অনেক ছোট হওয়ার কারণে এই ডিস্টেন্সটা ক্ষুদ্র হয়ে থাকে, ডিস্টেন্সটা ক্ষুদ্র হয়। কিন্তু চার্জ বেশি, ঠিক আছে, কিন্তু এখানে ক্লোরিনের আকার বড় হওয়ার কারণে ডিস্টেন্সটা বড় হয়ে যায়। আর ডিস্টেন্স বড় হওয়ার কারণে কি হয়? আলটিমেটলি ওই যে মিউ এর মানটা বড় আসে যায়। কার ক্ষেত্রে? ক্লোরিনের ক্ষেত্রে। তাহলে তুমি বলতে পারো যে ভাই বিআর, আয়োডিন, এদের ক্ষেত্রে তো ডিস্টেন্স আরও বেশি, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু চার্জটা কম। মানে কথাটা বুঝতে পারছো? এটার মান তখনই ম্যাক্সিমাম হবে, যদি চার্জের মানও বড়, মোটামুটি একটা ভালো মানের থাকে, চার্জও যদি ভালো মানের থাকে, আবার ডিস্টেন্স যদি ভালো মানের থাকে। একটা যদি কম হয়, যে কোনো একটা, আলটিমেট গুণফলটা কিন্তু কম চলে আসবে। এই জন্য মিউয়ের ক্ষেত্রে এইটা ব্যতিক্রম তুমি দেখতে পাবা। বুঝতে পারছো নাকি বুঝো নাই? এবার বলো, যারা ফেসবুকে দেখতেছিলা, তোমরা কি এবার বুঝতে পারছো কিনা পড়াটা? ওকে, ভেরি গুড। এবার চলো আমরা নেক্সটে যাই। এবার আমরা কয়েকটা জৈব যৌগের ক্ষেত্রে দেখে আসো। ধরো আমাকে বলা হয়েছে, এই যে এরকম একটা ধরো স্ট্রাকচার দিছে। আমি একটু করে ধরো একে ছোট করি, কেমন? আচ্ছা, ভালো করে মনোযোগ দিয়ে আসো। এগুলো থেকে ঘাবড়ানোর কোনো দরকার নেই, কেমন? ইজি এগুলা। আচ্ছা দেখো, এখানে ধরো ক্লোরিন দিলাম, আচ্ছা, বলো তো এই ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান কত হবে? আচ্ছা, একটু বন্ডগুলো বড় করে রাখি, কেমন? তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধর এখানে একটা বন্ড দিলাম, এই বন্ডের এখানে একটা ক্লোরিন দিলাম, এই বন্ডের এখানে একটা ক্লোরিন দিলাম। আচ্ছা, এখানে কি আছে কেউ বলতে পারো? এটা কি কার্বন না? আচ্ছা, এটা যে বেঞ্জিনের স্ট্রাকচার, এটা কি তোমরা জানো? এটা কি তোমরা জানো? এটারে বলে বেঞ্জিনের স্ট্রাকচার। আর এই বেঞ্জিনের এখানে সবগুলো এখানে কার্বন থাকে, এটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এখন দেখো, এই যে কার্বন, এটা কিন্তু কার্বন, আর এটা হচ্ছে ক্লোরিন। তাহলে কার্বন আর ক্লোরিনের মধ্যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, ক্লোরিনের হচ্ছে বেশি। আর আমরা কি নিয়ম শিখাইছি? যদি দুইটা মৌল থাকে, তাহলে সেই ক্ষেত্রে মিউ এর ডিরেকশন হবে কম থেকে বেশির দিকে। তাহলে এখানে মিউ এর ডিরেকশন কোন দিকে হবে? এই কম থেকে বেশির দিকে। এখানেও কি কম থেকে বেশির দিকে। তাহলে একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে না? তাহলে আলটিমেট মিউনেট এখানে কত আসবে? এখানে 0 আসবে। বুঝা গেছে? মিউনেট এখানে 0 আসবে, তার মানে এটা হবে অপোলার। আচ্ছা, এবার দেখো, ধরো তোমার যদি এরকম থাকে, ধরো একটা সিএলকে তুমি এই পাশে দিছো, কেমন? আর আরেকটা সিএলকে ধরা যাক আমি এই পাশে দিলাম। এটা একটা ঘটনা হতে পারে। আবার অন্যদিকে দেখো, এই দুটোকে আমি নিচে নামাই একটু করে, কেমন? নিচে নামাই দিই সামান্য। এটাকে চলো আমি একটু এই পাশে নিয়ে আসি। আচ্ছা, এইবার তুমি মনোযোগ দিয়ে দেখো, আর আরেকটাকে ধরা যাক আমি এই পাশে দিলাম। এখানে একটা সিএল, এখানে একটা সিএল। আচ্ছা, এবার তুমি এটা লক্ষ্য করে দেখো, এখানে তুমি আমাকে বলতে পারবা এখানে কি মিউনেটটা 0 হবে? দেখো না, এখানে কার্বন, তাহলে ডিরেকশনটা এদিকে, এখানে কার্বন, তাহলে ডিরেকশনটা এদিকে। আচ্ছা, এই বন্ধনটাকে তুমি যদি একটু পিছে নাও, আর এটাকে যদি একটু পিছে নাও, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত কেউ বলতে পারবা? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি কেউ বলতে পারবা? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 120 ডিগ্রি।
তাহলে এদের কিন্তু এই বরাবর একটা লব্ধি থাকবে, এদের এই বরাবর কি থাকবে, একটা লব্ধি থাকবে। অন্যদিকে এই ক্ষেত্রে এটাকে যদি একটু পিছিয়ে নাও, এটাকে যদি একটু পিছিয়ে আনো, তাহলে এদের লব্ধি কিন্তু এই বরাবর থাকবে এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমি এটা বলতে পারি, আমি এটা তাহলে বলতে পারি যে আমার এখানে এই যে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমার 120 ডিগ্রি, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে তুমি আমাকে একটু করে বলো এইখানে কার এই মিউনেটটা বড় হবে, এই মিউনেট আর এই এটাকে যদি আমি দেখো, এটাকে ধরা যাক আমি 1 নাম্বার যোগে বললাম, এটাকে ধরো আমি 2 নাম্বার যোগে বললাম, এটাকে ধরো আমি 3 নাম্বার যোগে বললাম, তাহলে বলো তো 1 2 3-এর মধ্যে কার মিউনেটের মানটা সব থেকে বেশি হবে? 1 2 3-এর মধ্যে কার মিউনেটের মানটা সব থেকে বেশি হবে? 3-এর। কারণ তুমি লব্ধি হিসাব করে দেখো, লব্ধি কি বলে, লব্ধি কীভাবে হিসাব করে, লব্ধি এটা শিখছো না তোমরা ফিজিক্সে, r = √পি² প্লাস কিউ² প্লাস 2pq cos আলফা, এটা শিখছো না? তো তুমি এখানে 60 বসাইলে তোমার কি আসবে বলো তো, এখানে 60 যদি বসাও তাহলে দেখবা এটার মান সবসময় ম্যাক্সিমাম আসতেছে। 120 জন্য দেখবা মাইনাস হয়ে যাচ্ছে জিনিসটা, আবার 60 জন্য কিন্তু পজিটিভ থাকবে। ওকে, তাহলে এইখানে কিন্তু মিউনেটের মানটা সব থেকে বেশি। তাহলে যদি আমি মিউনেটের ক্রম করি, তাহলে এর থেকে এর মিউনেট বেশি, এর থেকে এর মিউনেট বেশি। আমাকে বলো এটা বুঝতে কারো কোনো আপত্তি বা প্রবলেম আছে কিনা, এটা বুঝতে কারো কোনো আপত্তি বা প্রবলেম আছে কিনা? আশা করি নেই, আশা করি নেই। ওকে, আশা করি তোমাদের কারো এটা বুঝতে সমস্যা নেই। ওকে, আচ্ছা তাহলে এটাকে চলো একটু এই পাশে নিয়ে আসি। ঠিক আছে, আর এগুলোকে চলো আমি একটু এই পাশে নিয়ে, আচ্ছা এখানে এখানে থাকুক, সমস্যা নাই। তাহলে এখানে আমি কি করলাম, এটা মিউনেটের ক্রম করলাম একটা। আচ্ছা, আর এটার কিন্তু মিউনেট কত আসছে, 0 আসছে, এটার মিউনেট আসছে 0। ঠিক আছে, ওকে। এইবার দেখো, এইবার আমি আরেকটা যোগ তোমাকে দেখাই, দেখি বলো তো এই যোগটার মিউনেট কত হবে, কোন যোগটার? দেখো ধরো এখানে একটা সিএল দিলাম, এই জায়গায় 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 একটা সিএল দিলাম। বলতে পারবা এই যোগটার মিউনেট কত হবে? এই যোগের মিউনেট কত হবে বলতে পারবা? এই যোগের মিউনেট কিন্তু হবে 0। কেন 0 হবে দেখো, কেন 0 হবে দেখো, এখানে সবগুলো তো কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন। তাহলে কার্বন আর ক্লোরিনের মধ্যে কার বেশি বলো তো? ক্লোরিনের বেশি। তাহলে কম থেকে বেশির দিকে থাকবে, কম থেকে বেশির দিকে, কম থেকে বেশির দিকে, কম থেকে বেশির দিকে, কম থেকে বেশির দিকে, কম থেকে বেশির দিকে। এ কে ক্যান্সেল আউট করবে, এ কে ক্যান্সেল আউট করবে, এ কে ক্যান্সেল আউট করবে। সো ক্যান্সেল আউট করে আলটিমেট মিউনেট কত আসবে? 0। তাহলে এখানে আলটিমেট এই যোগটার জন্য আলটিমেট তোমার কাছে এখানে মিউনেটের মান কত আসবে? এখানে 0 আসবে। তাহলে এই যোগের যদি মিউনেট জিজ্ঞেস করে তাহলে এই যোগের মিউনেট হবে 0। ঠিক আছে, আচ্ছা। তারপর হ্যাঁ, ফার্স্টেরটা 180 ডিগ্রি হবে, ফার্স্টেরটা 180 ডিগ্রি হবে। ফার্স্টেরটা কত হবে? এখানে বন্ড অ্যাঙ্গেল যদি তুমি হিসাব করো, এখানে এখানে আসবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি আসবে। আচ্ছা এবার দেখো, এইবার আমাকে বলো এই যোগটার মিউনেট কত হবে, আমি দেখাই তোমায় কোন যোগটার। ধরো আমি তোমাকে বললাম যে আমার এই জায়গায় একটা সিএল আছে, এই জায়গায় একটা সিএল আছে, আর এই জায়গায় একটা সিএল আছে। বলো তো এই যোগের মিউনেট কত হবে? এগুলো কার্বন, এগুলো কার্বন। বলো এই যোগের মিউনেট কত হবে? এই যোগের মিউনেট কত হবে বলতে পারবা? এই যোগের মিউনেট কত হবে বলতে পারবা? এই যোগের মিউনেট কত হবে? এটাও কিন্তু 0 হবে। কেন 0 হবে দেখো তো, কারণ কারণ তুমি যদি জিনিসগুলোকে সবগুলোকে পিছন দিকে টানো, মাঝখানে মিলতি করো, এখানে প্রত্যেকের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি করে। আর 120 ডিগ্রি যদি ইকুয়াল জিনিস থাকে তাহলে তার সাম্য অবস্থায় ওই যে লব্ধি কত আছে? 0 আসে। তাহলে এখানেও কিন্তু আমার মিউনেটটা 0 আসবে, মিউনেটটা 0 আসবে। ওকে, তো যৌগ থেকে কিন্তু এই ধরনের তোমার কোয়েশ্চন এখানে আসতে পারে। সো আশা করি তুমি এই যৌগ থেকে এই ধরনের কোয়েশ্চন আসলে তুমি ভুল করবা না, তুমি এগুলো পারবা। এবার কি ইজি লাগতেছে আমাকে একটু জানো তো, ডাইপোল মুভমেন্ট এখনো কঠিন কার কার লাগতেছে? মানে একটু তুমি যদি প্র্যাকটিস করো তাহলে সোজা, যদি প্র্যাকটিস করো তাহলে সোজা, কিন্তু যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কঠিন। আমি তো বললামই এই লেকচারটা তারাই ভালো করে বুঝতে পারবে যারা আগের লেকচারটা ভালো করে করে আসছো। আগের লেকচার না করলে কিন্তু কঠিন, বুঝছো? বাট আগের লেকচার করলে কিন্তু ইজি। চলো নেক্সটে যাই, নেক্সটে আমরা চলো আরেকটা আমরা পেজ অ্যাড করি, দুইটা পেজ অ্যাড করবো, দুইটা, কারণ একটা সূত্র লিখতে হবে। ওকে, ম্যাথ আছে এগুলার, কিন্তু ডাইপোল মোমেন্টে কিন্তু ম্যাথ আছে, যদিও সিকিউতে আসে না বাট এডমিশনে আসতে পারে, বাট নর্মালি এইচএসিতে ম্যাথগুলো আসে না, তারপরে দেখাই দিব। মানে এইচএসিতে আসে না বাট এডমিশনে আসে। ওকে চলো যাই। এবার আমি তোমাকে দেখো 4টা যোগ আঁকবো, 4টা যোগ আঁকবো। চলো এখানে 4টা যোগ এঁকে চলো আমরা অ্যানালাইসিস করি। আসো, পড়াগুলো অনেক মজা যদি তুমি ভালো করে বুঝতে পারো। দেখো 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে তোমার 4। এবার দেখো আমি বললাম দেখো 4টা যোগ আঁকবো, এখানে আছে, এখানে একটা সিএল আছে, তারপর এই জায়গায় একটা সিএল আছে, তারপর এই জায়গায় তোমার কাছে হচ্ছে সিএন আছে, সিএন, এই জায়গায় আছে সিএন, তারপর এই জায়গায় হচ্ছে সিএন আছে।
তারপর তোমার কাছে এই জায়গায় একটা OH আছে, আর এই জায়গায় তোমার কাছে একটা OH আছে। বলো তো এদের মিউনেট কত করে? এই জায়গায় একটা SH আছে, SH থাকা মানে থাইল, OH থাকলে SH থাকা মানে কি থাইল। বলো তো প্রত্যেকের মিউনেট কত করে হবে? মিউনেট কত হবে বলতে পারবা? প্রত্যেকের মিউনেট কত করে হবে? প্রত্যেকের মিউনেট কত করে হবে? সবাই বলতেছে 0। দেখো এটার মিউনেট 0, ঠিক আছে, এটার মিউনেট ইকুয়াল টু 0, এটা ঠিক আছে। আবার এইটারও মিউনেট 0, এটা ঠিক আছে, এটারও মিউনেট 0, এটা ঠিক আছে। কিন্তু কিন্তু এই দুইটার মিউনেট 0 হয় না, এই দুইটার মিউনেট 0 হয় না। কোশ্চেন হচ্ছে কেন হয় না? চলো দেখাই আসো। এই দুইটার মিউনেট 0 হয় না, এই দুইটার মিউনেট নট ইকুয়াল টু 0। এটাও কি বলো তো? নট ইকুয়াল টু 0, এটাও নট ইকুয়াল টু 0। বুঝছো কেন? চলো এক্সপ্লেন করি। প্রথম দুইটা জিরো, প্রথম দুইটা জিরো কেন তাও দেখতে পারো তুমি। আচ্ছা দেখো তো সিএনটাকে আমরা কীভাবে আঁকি নর্মালি? সিএনের যে স্ট্রাকচার এটা এরকম, কার্বন, ট্রিপল বন্ড, নাইট্রোজেন। তার মানে কীরকম হয় দেখো, ধরো এখানে সিএন দিলা তুমি, এখানে ধরো তুমি সিএন দিছো, তাহলে এখানে কেন 0 হয়েছে এখন তুমি বুঝতে পারবা। দেখো ধরো এখানে কার্বন, ট্রিপল বন্ড, নাইট্রোজেন, তারপরে কার্বন, ট্রিপল বন্ড, নাইট্রোজেন। তাহলে লক্ষ্য করে দেখো এখানে কি হচ্ছে, এটা তো কার্বন, এটাও তো কার্বন। আচ্ছা, আর কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি কম? কার্বনের হচ্ছে কম, নাইট্রোজেনের হচ্ছে বেশি। তাহলে এটা ডিরেকশন থাকবে এদিকে, আর এটা ডিরেকশন থাকবে কোন দিকে? উপরের দিকে। তাই আলটিমেটলি কী হবে? একে অপরকে কী করবে বলো? এখানে ক্যান্সেল আউট করে দিবে। এর ফলে এখানে তুমি মিউনাইট ইকুয়াল টু কত পাবা? মিউনাইট ইকুয়াল টু 0 পাবা। বুঝছো? মিউনাইট ইকুয়াল টু 0 পাবা। আচ্ছা গেল। কিন্তু এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হইলো, সেটা ভালো করে বুঝো। বলতে ওরা পানির স্ট্রাকচারটা কীরকম? পানির স্ট্রাকচার তুমি যদি দেখো, পানির স্ট্রাকচার কিন্তু এরকম, দেখছো না জিনিসটা? মানে OH পানির স্ট্রাকচারটা কীরকম? এই যে ভি শেপ, মনে আছে? পানির স্ট্রাকচার ছিল কীরকম? ভি শেপ। তার মানে এখানে যদি অক্সিজেন নাও, এখানে যদি অক্সিজেন নাও, হাইড্রোজেনকে তুমি এভাবে দেখাতে পারো। মানে হাইড্রোজেন কিন্তু এখানে OH মানে একটা সিঙ্গেল আকারে থাকে না। অক্সিজেনটাকে যদি এখানে নাও, তাহলে হাইড্রোজেনটাকে তুমি এখানে দেখাতে পারো। বুঝছো কিনা দেখো, বুঝছো কিনা দেখো। সেমভাবে তোমার কি মনে আছে H2S, এটার স্ট্রাকচার কীরকম হবে? এই যে S, তারপর এখানে H থাকতো, তারপর এখানে H থাকতো। তাহলে কী হবে? এখানে এই SH কিন্তু এভাবে থাকবে না। এগুলো তোমাকে কিন্তু শিখাইছি সব BSc-PR-এ। সালফার, তারপর হাইড্রোজেন এখানে, হাইড্রোজেন এখানে, সালফার, হাইড্রোজেন এখানে। মনে আছে এগুলো? দেখো তো বুঝছো কিনা। তাহলে খেয়াল করে দেখো, এই যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের হচ্ছে বেশি, এখানে হাইড্রোজেন কম। তাহলে কম থেকে বেশির দিকে থাকে, কম থেকে বেশির দিকে থাকে। তাহলে আলটিমেটলি কী হবে? এদিকে একটা আসতেছে, এদিকে একটা আসতেছে। তাহলে আলটিমেটলি তুমি এদিক বরাবর একটা মিউনেট পাবা। বুঝতে পারছো? দেখো এদিক থেকে একটা আসতেছে, এদিক থেকে একটা আসতেছে, আলটিমেটলি এদিকে একটা তুমি মিউনেট পাবা। সেমভাবে এটার ক্ষেত্রেও সেম। দেখো এদিক থেকে একটা আসতেছে, এদিক থেকে একটা আসতেছে, তাহলে এই বরাবর তুমি একটা কী পাবা? মিউনেট পাবা। তাই এই দুইটা ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু 0 হয় না। দেখে মনে হয় 0, দেখে মনে হয় 0, দেখে মনে হয় 0, বাট এগুলো অ্যাকচুয়ালি 0 না। বুঝছো সবাই? বলো বুঝছো কিনা? বুঝছো সবাই? দেখে মনে হয় 0, কিন্তু এগুলো 0 না। হ্যাঁ আমি ভালো আছি, আশা করি তুমি ভালো আছো। ওকে, ক্লিয়ার? একটু করে সবাই জানাও। হ্যাঁ আবার বলবো, বলতেছি দেখো, মানে জিনিসটা ভালো করে বুঝো। এই যে এইগুলা, এটা 0 কেন হয়েছে? ধরো Cl, 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 আর এই CNটা এরকম সরলরৈখিক থাকে, মানে এরকম থাকে, এই বরাবর থাকে। তো এটা যদি উপরে টানে, এটা নিচে টানে, তো এটা কোনো সমস্যা নেই। কিন্তু পানি তুমি দেখো তো, OH, OH যেটা পানি, পানির স্ট্রাকচার কীরকম? ভি শেপ না? পানির স্ট্রাকচার কীরকম? ভি শেপ না? তাহলে যদি এখানে অক্সিজেনকে নাও, তাহলে তুমি হাইড্রোজেনকে হয় এইভাবে দেখাবা, এই অক্সিজেনকে হাইড্রোজেনটাকে এইভাবে দেখাবা। তাহলে এই দেখো এই বরাবর থাকবে, কারণ হাইড্রোজেন হচ্ছে কম, এটা বেশি। এটার কি থাকবে? এই বরাবর থাকবে। তো এই বরাবর একটা আসতেছে, আর এই বরাবর একটা আসতেছে, আলটিমেটলি তুমি এই বরাবর একটা মিউনেট পাবা। বুঝছো? আর এটার ক্ষেত্রে দেখো সেম, H2S এর স্ট্রাকচার এরকম। তাহলে এখান থেকে একটা আসতেছে, আবার এখান থেকে একটা আসতেছে, আলটিমেটলি তুমি এই বরাবর একটা মিউনেট পাবা। ক্লিয়ার? দেখো বুঝছো কিনা সবাই, একটু করে আমাকে জানাও বুঝছো কিনা। এবার কি বুঝতে পারছো সবাই? নাসরুল, তুমি কি বুঝতে পারছো? নাসরুল, এবার মিউনেট কেন 0 হবে না? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে তাহলে চলো আমরা নেক্সটে যাই। হ্যাঁ চলো আমরা নেক্সটে যাই। নেক্সট এবার আমরা একটা ম্যাথমেটিক্সের সূত্র দেখব। সেটা কি? দেখো অ্যাকচুয়ালি এই যে আমাদের এই পোলারিটি, এটা কার প্রপার্টি ছিল? পোলারিটি ছিল কিন্তু সমযোজী যোগের প্রপার্টি। কেমন? তো একটা সূত্র আছে যাকে আমরা বলি আয়নিক। এটা শুধুমাত্র এডমিশনে লাগবে, এটা এইচএসসিতে লাগবে না, এটা শুধুমাত্র এডমিশনের জন্য।
এটা এইচএসসিতে লাগবে না। এখন দুইটা আমরা জিনিস শিখবো, শুধুমাত্র শিখবো কার জন্য? এডমিশনের জন্য। এগুলো এইচএসসিতে লাগে না, এগুলো এইচএসসিতে লাগে না, শুধুমাত্র এডমিশনের জন্য শিখবো, কেমন? এগুলো এইচএসসিতে লাগে না। একটা হচ্ছে আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ। একটা কি? আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ। এটার একটা সূত্র আছে। এটার সূত্র ইকুয়াল টু হইল, এটার সূত্র ইকুয়াল টু হইল পরীক্ষালব্ধভাবে প্রাপ্ত মিউয়ের মান, পরীক্ষায় প্রাপ্ত মিউয়ের মান, পরীক্ষায় প্রাপ্ত মিউয়ের মান ডিভাইডেড বাই অ্যাকচুয়াল প্রাপ্ত মিউয়ের মান। মানে একটা হচ্ছে তুমি পরীক্ষা, সরি অ্যাকচুয়াল বলতেছি, এই সূত্র হতে প্রাপ্ত মিউয়ের মান, সূত্র হতে প্রাপ্ত মিউয়ের মান। মানে আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ ইকুয়াল টু কি হবে? তুমি পরীক্ষায় মিউয়ের কত মান পাচ্ছ, আর আরেকটা হচ্ছে কি সূত্র থেকে প্রাপ্ত মিউয়ের মান। এই জিনিসটাকে অন্যভাবেও লেখা যায়, বা সম্পূর্ণ আয়নিত অবস্থায়, সম্পূর্ণ নিচেরটাকে লিখতেছি কেমন, এটাকে অন্যভাবেও লেখা যায় আয়নিত অবস্থায় মিউয়ের মান। সব বুঝে দিচ্ছি, টেনশন নিও না। আয়নিত অবস্থায় মিউয়ের মান। তাহলে দেখো ভালো করে বুঝো, গুণন 100%, গুণন কত? গুণন 100%। মানে আমি তোমাকে বুঝাই বলি, তোমাকে এই ডাটাটা কোয়েশ্চনে দেওয়া থাকবে। কোন ডাটা দেওয়া থাকবে? এই দুটার মধ্যে যে কোনো ডাটা তোমার কোয়েশ্চনে দেওয়া থাকবে। তো সব থেকে সহজ পদ্ধতি কি? সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে তুমি যেটা ছোট সেটারে বসাবা উপরে, যেটা বড় সেটারে বসাবা নিচে। মানে তোমার একটা সূত্র, তুমি এই সূত্রটা শিখছো না সবাই? এই যে মিউ ইকুয়াল টু কিউ ইন্টু ডি, এই ফর্মুলাকে তুমি শিখছো? মিউ ইকুয়াল টু কিউ ইন্টু ডি, এই ফর্মুলাকে তুমি শিখছো। এই ফর্মুলার জাস্ট একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এটা। কি করতে হবে তোমাকে? এটা অ্যাকচুয়ালি যে আমরা বের করি মিউ ইকুয়াল টু কিউ ইন্টু ডি, এটা কি উপরেরটা বের করি নাকি নিচেরটা বের করি বলতে পারবা? মানে আমরা যে মিউ বের করি একটা, যে কিউ ইন্টু ডি, এটাকে আমরা উপরেরটা বের করি না নিচেরটা বের করি? আমরা নিচেরটা বের করি, কারণ এটা কি সূত্র হতে প্রাপ্ত মিউয়ের মান, বা সম্পূর্ণ আয়নিত অবস্থায় প্রাপ্ত মিউয়ের মান। ওকে, এটা হচ্ছে আমরা নিচেরটা বের করি, আর কোশ্চেনে উপরেটা দেওয়া থাকবে। তুমি জাস্ট মান বের করবা, তোমাকে আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ বের করতে পারবে। চলো একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একটা যদি ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বাট ম্যাথ করার জন্য কয়টা কনভার্সন আমাদের একটু মনে রাখতে হবে। কি কনভার্সন মনে রাখতে হবে? প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, বলতে পারবা 1 অ্যাংস্ট্রম এটা মানে কত সেন্টিমিটার? 10 ইনভার্স অফ 8 সেন্টিমিটার। কি মনে রাখবা? 10 ইনভার্স অফ 8 সেন্টিমিটার। এরপরে মনে রাখবা 1 ডিবে এটা ইকুয়াল টু 10 ইনভার্স অফ 18 ইএসইউ সেন্টিমিটার। কি মনে রাখবা? 1 ডিবে ইকুয়াল টু কত? 10 ইনভার্স অফ 18 তোমার ইএসইউ সেন্টিমিটার। কেমন? আচ্ছা, জাস্ট এই দুইটা জিনিস যদি তুমি মনে রাখো, দেখবা তোমার ম্যাথ সোজা হয়ে গেছে। আরেকটা জিনিসও মনে রাখতে পারো, সেটা হচ্ছে এরকম যে 1 কুলম তোমার হচ্ছে এরকম 1.6 ইন্টু 10 ইনভার্স অফ 19 কুলম, এটা ইকুয়াল টু 4.8, মানে ওই যে ইএসইউর সাথে কনভার্সন আছে না, 4.8 গুণন 10 ইনভার্স অফ 10 ইএসইউ। যদি এটা লাগে না, বাট এটা একটু করে মনে রাখতে পারো, কেমন? তাহলে এই তিনটা জিনিস যদি মনে রাখো, তাহলে দেখবা ম্যাথ একদম ইজি। এই তিনটা জিনিস যদি তুমি মনে রাখো, তাহলে দেখবে ম্যাথ একদম ইজি। আচ্ছা, সূত্রটা একটু তুলে নাও তো। ওকে, কী বলতেছো? হ্যাঁ, 10 ইনভার্স অফ 10 মিটার, মানে আমি লিখছি সেন্টিমিটারে লিখছি, তাই না? সেন্টিমিটারে লিখছি, সেন্টিমিটারে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এই তিনটা জিনিস একটু তুমি লিখে ফেলো, লেখা হইলে আমাকে একটু করে বলো। লেখা হয়েছে এগুলা? হ্যাঁ। ডি মানে কি? ডিবে। এই ডি মানে হচ্ছে কি? ডিবে। তোমাকে শিখেছিলাম না এটা? একটু তুমি গত ক্লাসের সাইডটা খুলো, তাহলে দেখবা এখানে এটা লেখা ছিল ডিবে লেখা ছিল। এই যে মিউ এর একক কি হয়ে থাকে? ডিবে হয়ে থাকে। তুমি যদি গত ক্লাসের সাইডটা খুলো, তাহলে দেখবে এখানে লেখা ছিল ডি মানে কি? ডিবে। ডিবে হচ্ছে কিসের একক? মিউ এর একক। কেমন? একটা ম্যাথ করে দিলে দেখবা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। একটা ম্যাথ করে দিলে দেখবা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। চলো আমি একটা ম্যাথ করে দিই, তোমাকে আসো। চলো একটা ম্যাথ তোমায় করাই দিয়ে আসো। ওকে, একটা ম্যাথ করাই দিয়ে আসো। চলো দেখো কি বলতেছে এখানে। বলতেছে HCl এর, দেখো কি বলছে কোয়েশ্চনে বলা হয়েছে HCl এর, কোয়েশ্চনে বলতেছে HCl এর তুমি যদি অবজার্ভড মানে কি? তুমি পরীক্ষায় প্রাপ্ত কি পাইছো? ডাইপোল মোমেন্টের মান কত? 1.0 ডিবে, 1.003 ডিবে। HCl এর বন্ধন দৈর্ঘ্য দেওয়া আছে কত? 1.27 অ্যাংস্ট্রম। HCl এর আয়নিক বৈশিষ্ট্যের শতকরা কত পার্সেন্ট আছে, আর সমযোজী বন্ধনের শতকরা মাত্রা কত, সেটা জিজ্ঞেস করছে। তার মানে একটা ওই HCl এর মধ্যে যে বন্ধন, তুমি চিন্তা করে দেখো HClটা কীরকম আছে। HCl এরকম থাকে না ভাই? HCl এরকম থাকে।
এটা যখন আয়নিত হয়, সম্পূর্ণরূপে আয়নিত হয়, এটা কিসে পরিণত হয়? এইচ প্লাস আর সিএল মাইনাসে পরিণত হয় না? বলো তো, সম্পূর্ণ আয়নিত অবস্থায় কিসে পরিণত হয়? HClটা এইচ প্লাস এবং সিএল মাইনাসে পরিণত হয়। তুমি কি বলতে পারবা যে এইখানে তাহলে সম্পূর্ণ আয়নিত অবস্থায় চার্জের মান কত? সম্পূর্ণ আয়নিত অবস্থায় চার্জের মান কত বলতে পারবা? সম্পূর্ণ আয়নিত অবস্থায় চার্জের মান কত? চার্জের সম্পূর্ণ আয়নিত, আয়নিত মানে কি? এটা প্লাস আর মাইনাসে কনভার্ট হয়ে গেছে, তাহলে চার্জের মান একটি ইলেকট্রনের চার্জের সমান না? ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে চার্জের মান, এই যে দেখো, এটা যখন সম্পূর্ণ আয়নিত হয়ে যায় তখন এইচ প্লাস তৈরি করে আর সিএল মাইনাস তৈরি করে। তাহলে এইচ প্লাসের চার্জের মান কত? একটি ইলেকট্রনের চার্জের মানের সমান। বা সিএল মাইনাসের চার্জের মান কত? একটি ইলেকট্রনের চার্জের মানের সমান না? মানে যে তুমি যে +1 বলো বা -1 বলো, এটা বলতে আসলে কি বোঝায়? +1 বলতে বোঝায় একটি ইলেকট্রন হারাই ফেলছো, -1 বলতে বোঝায় একটি ইলেকট্রন গেইন করছো বা লাভ করছো। তাহলে চার্জের মান কত? ইলেকট্রনের চার্জের মানের সমান। তাহলে এখানে চার্জের মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলমের সমান। দেখো তো, এটা পড়ছো না তোমরা? চার্জের মান দেখো, বুঝছো? এটা চার্জের মানটা কি সবাই বুঝতে পারছো? চার্জের মান মানে দেখো, আমি তোমাকে সূত্র কি লিখছি, মিউয়ের সূত্র দেখো তো। মিউয়ের সূত্র লিখছি এখানে যে আমাদের পরীক্ষায় প্রাপ্ত মিউয়ের মান, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, আর নিচে হচ্ছে সূত্র হতে প্রাপ্ত মিউয়ের মান অথবা সম্পূর্ণ আয়নিত অবস্থায় মিউয়ের মান। তাহলে সম্পূর্ণ আয়নিত করে, এটাকে যদি সম্পূর্ণ আয়নিত করে ফেলো তাহলে তো এইচ প্লাস আর সিআর মাইনাস তৈরি হবে। সেই ক্ষেত্রে চার্জের মান কত হবে? এইচ প্লাসের চার্জের মান কত বলো তো? তুমি বলবো যে ভাই এইচ প্লাস মানে কি? একটি ইলেকট্রন শর্টেজ, তার মানে একটি ইলেকট্রন চার্জ, একটি ইলেকট্রনের সমান চার্জ হারাই ফেলছে। তাহলে কিউ ইকুয়াল টু কত হবে? একটি ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻19 কুলম, যেহেতু মান বলতেছি। আর এটাকে আমি যদি কিসে লিখতে চাই, এই যে দেখো ইএসইউতে লিখতে চাই, তাহলে এত কুলম ইকুয়াল টু কত হয়ে থাকে? 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ হয়ে থাকে। বুঝছো নাকি বুঝো নাই বলো তো চার্জের মানটা? একটু করে আমাকে জানাবা যে তুমি চার্জের মানটা বুঝতে পারছো কিনা। এতটুকু কি বোঝা গেছে? একটু আমাকে কমেন্টে জানাও তো। যদি না বুঝো আমাকে বলো, আমি আবার বুঝাই দিব। যদি না বুঝো আমাকে বলো, আমি আবার বুঝাই দিব। ডিবে হচ্ছে মিউয়ের একক, মিউয়ের একক। না, এটা এসআই ইউনিটে করলে হবে না। কেন হবে না? কারণ দেখো, তোমার যেটা উপরে নিচে, উপরের ভ্যালুটা কিন্তু ডিবেতে দেওয়া আছে, সেটাকে তোমার ডিবেতে নিতে হবে নিচেরটাকে। আচ্ছা, আরেকবার বুঝে আসো। তাহলে তোমাকে আরেকবার যদি বুঝতে হয় তাহলে এই ফর্মুলাটা তোমাকে একটু বুঝতে হবে। কোয়েশ্চন কীভাবে থাকে আমি তোমাকে বলি। কোয়েশ্চনে কী হয় জানো? প্রশ্নে তোমাকে দেখো, এটার সূত্রটা কি? পরীক্ষায় প্রাপ্ত মিউয়ের মান, মানে পরীক্ষায় প্রাপ্ত মানে কি? ধরো তুমি গবেষণা করতে গেছো, তো তুমি গবেষণা করে একটা জিনিস প্রাপ্ত হয়েছো, মানে অবজার্ভ করছো, অবজার্ভ ভ্যালু, সেটা হচ্ছে একটা প্রশ্নে দেওয়া থাকবে। তোমাকে কি বের করতে হবে? নিচের এই ডাটাটা তোমাকে বের করতে হবে। এখন নিচের যে ডাটাটাতে কি বলে যে সূত্র হতে প্রাপ্ত মিউয়ের মান ওইটা, আর ওইটাকে এইভাবেও লেখে সম্পূর্ণ আয়নিত অবস্থায় মিউয়ের মান। এখন তোমার কোয়েশ্চনে কি দেওয়া আছে দেখো, কোয়েশ্চনে বলতেছে এই যে এখানে অবজার্ভ ভ্যালু হচ্ছে এত, মানে এটা উপরের ভ্যালুটা তোমাকে দেওয়া আছে কোয়েশ্চনে, উপরের ভ্যালুটা। আর আরেকটা কি দিছে দেখো, এই সেলের বন্ধন দৈর্ঘ্য এত, মানে এখানে যে বন্ধন দৈর্ঘ্য মানে কোন ডিস্টেন্সটা, এই যে ডি, কোয়েশ্চনে কিন্তু এই ডিটা দেওয়া আছে, ডি। কোয়েশ্চনে কিন্তু কি দেওয়া আছে? ডি দেওয়া আছে। এটা হচ্ছে ছোট হাতের ডি, এটা ছোট হাতে ওই যে তুমি লিখো না, এই যে মিউ ইকুয়াল টু কিউ ইন্টু ডি, তাহলে ডি দেওয়া আছে। এখন আমার ওই যে কিউ জিনিসটা কি? চার্জ, সম্পূর্ণ আয়নিত অবস্থায় চার্জ। তাহলে এটা যখন সম্পূর্ণ আয়নিত হয় তখন কত চার্জ এর মধ্যে থাকে? প্লাস, মানে +1 মানে কি? একটি ইলেকট্রন সে হারাই ফেলছে, তাহলে ইলেকট্রনের সমান চার্জ আছে তার মধ্যে। বা তুমি মাইনাস দিয়েও চিন্তা করে দেখো, -1 মানে কি? একটি ইলেকট্রন সে গেইন করছে, তাহলে কতটুকু চার্জ তার মধ্যে আছে? চার্জের মান কত? তুমি যে +1 বা -1 বলতেছো, এটা তো আপেক্ষিক আধান, বাট চার্জের মান কত? মান কিন্তু হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম। তোমাকে কিন্তু চার্জ আর আপেক্ষিক চার্জ এটা কিন্তু ডিফারেন্ট জিনিস। আপেক্ষিক চার্জ হচ্ছে +1 -1, বাট চার্জের মান কত? মান হচ্ছে কুলমে আছে। আর এইটাকে কিন্তু তুমি চাইলে কিসে নিতে পারো? এই ইএসইউতে নিতে পারো। ইএসইউ হচ্ছে যে একটা ওই যে আমাদের চার্জের একক, কারণ এখানে এই যে ডিবেটার সাথে এই ইএসইউ আর সেন্টিমিটারের সম্পর্ক, তাই এটাকে চার্জটাকে আমি ইএসইউতে নিয়ে যাবো। এতটুকু পারবা না বা এতটুকু বুঝছো না? হ্যাঁ, আমি তো শুধু চার্জের মান বসাচ্ছি, তাই প্লাস আর মাইনাস এখানে নিব না। মানে আমি তো এখানে মান বসাচ্ছি, মান কি কখনো নেগেটিভ হয়? মানে যদি আমি মান বসাই, আমি তো চার্জের জাস্ট মান বসাচ্ছি, ভ্যালু বের করতেছি, ভ্যালু। এই যে দেখো, মিউ কিন্তু ভেক্টর রাশি, ভেক্টর রাশির মান কিন্তু সবসময় পজিটিভ। ভেক্টর রাশির নেগেটিভ দ্বারা বোঝায় ডিরেকশন বোঝানো হয়। ওকে, এগুলো তোমরা তো ভেক্টরের বেসিক জিনিসপত্র। যাই হোক, দেখো তাহলে এখানে ডি দেওয়া আছে কোয়েশ্চনে কত? দেখো ডি দেওয়া আছে কোয়েশ্চনে তোমার 1.27 অ্যাংস্ট্রম দেওয়া। আর 1 অ্যাংস্ট্রম মানে কত সেন্টিমিটার? এই যে 1 অ্যাংস্ট্রম মানে কিন্তু আমার 10⁻8 সেন্টিমিটার। এটা করলাম। তাহলে এখান থেকে দেখো তো, আমি এই যে সূত্র থেকে যে মিউ এর মান এটা বের করে ফেলতে পারবো না? কিউ ইন্টু ডি করে। তাহলে কিউ কত? আচ্ছা, একটা দিলে করলে দেখো তুমি প্র্যাকটিস হয়ে গেছে। কিউ কত? এই যে 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ, এটা হচ্ছে কিউ এর মান। আর ডি কত?
ডি হচ্ছে তোমার 1.27 গুণন টেন ইনভার্স অফ 8। তাহলে দেখো তো এখান থেকে মিউ কত আসে এখানে, একটা দুটো ম্যাথ করলে দেখবে এগুলো ইজি হয়ে গেছে, একটা দুটো ম্যাথ করলে দেখবে এগুলো ইজি হয়ে গেছে। তাহলে একটু করে দেখো তাহলে মিউ কত, আমার ক্যালকুলেটার গেল কই পাইছি দেখো। তাহলে এখানে 4.8 টেন ইনভার্স অফ 10 ডি ইন্টু 1.27 ইন্টু টেন ইনভার্স অফ 8, টেন ইনভার্স অফ 8। ওকে, তাহলে এখানে আসছে 6.096, 6.096 গুণন টেন ইনভার্স অফ 18 চলে আসছে। তাহলে এটার একক কী হবে দেখো, এই অংশটুকুর একক কী ছিল, এই অংশটুকুর একক কী ছিল, এই অংশটুকুর একক ছিল ইএসইউ, আর এই অংশটুকুর একক কী ছিল সেন্টিমিটার। তাহলে এটার একক হবে ইএসইউ সেন্টিমিটার। বুঝতে পারছো নাকি বুঝো নাই, বুঝতে পারছো নাকি বুঝো নাই? দেখো এইবার আমাকে তো নিতে হবে এককটা কোথায় বলো তো, এই ডিবেতে। এই ডি মানে কি, ডি মানে হচ্ছে ডিবে, এই এককে নিতে হবে আমাকে। তাহলে ইএসইউ সেন্টিমিটার থেকে ডিবেতে কীভাবে নেয়, এই যে 4.8 টেন ইনভার্স অফ 10 দিয়ে আমরা কী করবো এখানে বলো তো, এই যে দেখো আমরা এটাকে আমরা ডিবেতে কীভাবে নিব, দেখো 1 ডিবে মানে হচ্ছে এত, তাহলে এত মানে কত, এটাকে ডিবেতে নিতে হলে এটা দিয়ে ভাগ করতে হবে না টেন ইনভার্স অফ 18 দিয়ে। তাহলে তুমি টেন ইনভার্স অফ 18 দিয়ে ভাগ করে দেখো, তাহলে মিউ এর মান কত চলে আসবে, মিউ এর মান চলে আসবে 6.096 ডিবে চলে আসবে। দেখো বুঝতেছো কিনা, কারণ এই যে দেখো এই এত এত এটাকে তুমি লিখো 1 ডিবে, এটাকে তুমি কি লিখো, এটাকে তুমি লিখো 1 ডিবে লিখো টেন ইনভার্স অফ 18টাকে। তাহলে এই টেন ইনভার্স অফ 18 জায়গায় জাস্ট ডিবে বসাই দিছি, এতটুকু বোঝা গেছে? আচ্ছা এবার যদি বুঝে থাকো তাহলে এখন দেখো আমাকে কি বের করতে বসে, আয়নিক বৈশিষ্ট্য শতকরা। তাহলে পার্সেন্টেজ অফ আয়নিক বৈশিষ্ট্য, পার্সেন্টেজ অফ আয়নিক বৈশিষ্ট্য কত আসবে এটা দেখো, তুমি পরীক্ষা থেকে কত পাইছো 1.03, আর সূত্র থেকে কত পাইছো 6.096 ইন্টু 100%, ইন্টু 100%। তাহলে দেখো তো এটা কত আসে এখানে। আরেকটা অঙ্ক করলে দেখবে এগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। প্রথম অঙ্ক তো একটু ঝামেলা লাগতেছে, বাট দেখবে পরের অঙ্ক করলে একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে আসছে 16.896%। তাহলে এটা হচ্ছে আয়নিক বৈশিষ্ট্য, আর আয়নিক বৈশিষ্ট্য প্লাস সমযোজী বৈশিষ্ট্য দুটো যোগফল তো 100%। তাহলে সমযোজী বৈশিষ্ট্য কত হবে, তাহলে আমি যদি জিজ্ঞেস করি তোমাকে সমযোজী বৈশিষ্ট্য কত হবে, সমযোজী বৈশিষ্ট্য আমি যদি জিজ্ঞেস করি তোমাকে পার্সেন্টেজ অফ সমযোজী বৈশিষ্ট্য কত হবে, সমযোজী বৈশিষ্ট্য, তাহলে তুমি তখন বলবো সমযোজী বৈশিষ্ট্য ইকুয়াল টু হবে কত, এখানে কত হবে বলো তাহলে সমযোজী বৈশিষ্ট্যটা, এটা ইকুয়াল টু হবে তোমার 100 থেকে বাদ দিবা এটা, তাহলে 100 মাইনাস 16.896 এত পার্সেন্ট। তাহলে দেখো এখানে কত আসে এটা, তাহলে 100 থেকে যদি বাদ দাও, তাহলে 100 থেকে যদি আমি আনসারটা বাদ দিই তাহলে আসবে আমার কাছে 83.1%। তাহলে এই যৌগটা অধিক সমযোজী, এটা অধিক সমযোজী। বুঝছো নাকি বুঝো নাই বলো তো একটু করে, আনসার কি মিলছে তোমার সাথে আমার, একটু করে আমাকে জানাবা এটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ হ্যাঁ, সিএল এর মানও সেম আসবে, তুমি তো জাস্ট চার্জের মান নিচ্ছ না, চার্জের মান তো +1 আর -1, তো আপেক্ষিক আদান, বাট মান তো কত, মান তো কুলমে নিতে হবে, মান তো কুলমে নিতে হবে। বুঝছো সবাই? ওকে চলো আরেকটা অঙ্ক করি, তাহলে দেখবা কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে গেছে। দেখো বলতেছে কি HCl যেটা আছে HCl, এই HCl এর অবজার্ভ ডাইপোল মোমেন্ট কত, অবজার্ভ ডাইপোল মোমেন্ট হচ্ছে এত, তাহলে এটা ডিবেতে আছে। এখন বন্ধন দৈর্ঘ্য দেওয়া আছে কত, বন্ধন দৈর্ঘ্য দেওয়া আছে এত, তার মানে ডি দেওয়া আছে, ছোট হাতের ডি দেওয়া আছে। HCl এর আয়নিক বৈশিষ্ট্যের শতকরা কত পার্সেন্ট আছে দেখো। ফার্স্ট অফ অল তুমি আমাকে একটু করে বলো, HCl এটা যখন সম্পূর্ণ আয়নিত হয় তখন এটা H প্লাস আর Cl মাইনাসে পরিণত হয়। তাহলে এটা চার্জের মান কত, এই যে কোনো একটা চার্জের মান কত, এই যে +1 বা -1, আর +1 মানে কি একটা ইলেকট্রনের চার্জের সমান, তার মানে 1.6 ইন্টু টেন ইনভার্স অফ 19 কুলম। এটাকে যদি ইএসইউতে নিই তাহলে কত আসবে, এই যে 4.8 গুণন টেন ইনভার্স অফ 10 ইএসইউ আসবে, তাই না? এই যে দেখো এটাই তো, এই যে দেখো এটাই এটাই এই কনভার্সন তোমাকে শিখাইছি আমি, রাইট? তাহলে এখন দেখো, তাহলে এখন আর ডি দেওয়া আছে কত বন্ধন দৈর্ঘ্য, এটা দেওয়া আছে 1.1 অ্যাংস্ট্রম, 1.1 অ্যাংস্ট্রম। তাহলে এটাকে তুমি জাস্ট কী করো সেন্টিমিটারে নাও, তাহলে 1.1কে জাস্ট তুমি টেন ইনভার্স অফ 8 দিয়ে গুণ করো, তাহলে সেন্টিমিটার আসবে। তাইলে যদি আসে তাহলে মিউ কত আসবে দেখো, মিউ আসবে কিউ ইন্টু ডি, তাহলে এখানে আসবে কত দেখো 4.8 গুণন টেন ইনভার্স অফ 10 আর গুণন এখানে আসবে 1.1 ইন্টু টেন ইনভার্স অফ 8 আসবে। ওকে, তাহলে এখান থেকে দেখো তুমি তোমার মিউ পেয়ে যাচ্ছ, কত আসে দেখো এটা, এটা কত আসে। আচ্ছা আজকে ক্লাসে বেশি বড় করবো না, আজকে ক্লাসে ছোটো করবো কেমন, আজকে ক্লাসে বেশি বড় করবো না, শুধু মিউ পড়াই দিয়ে সেরে দিব আজকে ক্লাসটা, আজকে ক্লাসটা ছোটো হবে, বেশি বড় হবে না আর কেমন। তাহলে এটা আসবে কত 5.28, কারণ আমার একটু কাজ পড়ছে এই জন্য। ওকে আচ্ছা এত ডিবে আসছে, তাহলে সরি ডিবে না, কি একক হবে বলো, এটা হচ্ছে ইএসইউ, এটা হচ্ছে সেন্টিমিটার, তাহলে কি আসবে বলো, এটা আসবে ইএসইউ সেন্টিমিটার আসবে।
আর তুমি জানো 10⁻18 ESU সেন্টিমিটারকে কি বলে? 1 ডিবে বলে। তাহলে এইখান থেকে আমি মিউ এর মান কত পেয়ে যাব? এই যে আমার 5.28 ডিবে পেয়ে যাব। বুঝছো নাকি বুঝো নাই? বলো তো বুঝছো কিনা? হ্যাঁ। আবার ভূমিকম্প হইছে, আবার ভূমিকম্প হইছে। হ্যাঁ, একজন লিখছে কমেন্টে, আবার কি ভূমিকম্প হইছে? ওকে, একজন কমেন্টে লিখতেছে, এই জন্য বললাম। যাই হোক, আচ্ছা দেখো তাহলে কত হবে এখানে, যে পার্সেন্টেজ অফ আমার আয়নিক বৈশিষ্ট্য যদি বের করতে চাই, তাহলে এটা আসবে কত? এই যে আমার কত এখানে আছে, কত কত বের করতে 1.06, যেটা ছোটো সেটা উপরে বসাবা, আর 5.28টাকে তুমি নিচে বসাবা, তাহলে গুণন 100%। তাহলে দেখো এটা কত আসবে, তাহলে এখানে আসবে 1.06 ডিভাইডেড বাই 5.28 ইন্টু 100। তাহলে এটা আসবে তোমার 20.075 এত পার্সেন্ট। আর এরপরে যদি আমি তাহলে কি বের করতে চাই, সমযোজিতা পার্সেন্টেজ অফ কোভ্যালেন্ট বৈশিষ্ট্য বের করতে চাই, দুইটার যোগফল তো 100, দুইটার যোগফল হচ্ছে 100, 100 থেকে বিয়োগ করো এটা, তাহলে 100 থেকে তুমি আয়নিকটা বিয়োগ করো, 100 মাইনাস 20.075, তাহলে দেখো এখানে কত আসে, 100 মাইনাস আনসার, তাহলে এখানে আসবে 79.92, 79.92%। ওকে, 79.92%। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। বুঝছো? তাহলে পার্সেন্টেজ অফ, এটা হচ্ছে আমাদের আয়নিক, আর এটা হলো আমার কোভ্যালেন্ট। ক্লিয়ার অঙ্কটা? দেখো তো বুঝছো কিনা সবাই, এই অঙ্কটা দেখো বুঝছো কিনা, বোঝা গেছে সবার এটা? আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে, হ্যাঁ এখন ইজি, মানে বললাম তো প্রথম ম্যাথটা করতে গিয়ে তোমার কঠিন লাগবে, প্রথম ম্যাথটা দেখবে একটু করতে কঠিন লাগতেছে, আর দেখবা পরের ম্যাথগুলো একদম ইজি হয়ে গেছে। কেমন? আচ্ছা, তো একটা সূত্র তো আছে এইটা, যে আমার আয়নিক বৈশিষ্ট্য, মানে একটা বন্ধনের মধ্যে আয়নিক, মানে আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ বা আয়নিক বৈশিষ্ট্যের শতকরা পরিমাণ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আয়নিক বৈশিষ্ট্যের লিখি। কেমন? বন্ধনের লিখতে পারার সমস্যা নাই, বাট আয়নিক বৈশিষ্ট্যটা আর কথা সুন্দর দেখায়, যে আয়নিক বৈশিষ্ট্যের শতকরা ক্রম। আচ্ছা, এইটাকে আরেকটা ভাবে বের করা যায়, যে আয়নিক বৈশিষ্ট্যের শতকরা পরিমাণ, এটাকে আরেকটা সূত্র দিয়ে বের করা যায়, সেটাকে আমরা বলি হেনি অ্যান্ড স্মিথের ইকুয়েশন। হেনি অ্যান্ড স্মিথ ইকুয়েশন, স্মিথ, এটাকে হ্যানয় অ্যান্ড স্মিথ ইকুয়েশনও বলে। কেমন? এটা কি বলে, যে আয়নিক বৈশিষ্ট্য শতকরা পরিমাণ, আয়নিক বৈশিষ্ট্যের শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ, এটা ইকুয়াল টু হবে 16 ইন্টু এক্স এ, 16 ইন্টু এক্স অফ এ মাইনাস এক্স অফ বি প্লাস 3.5 ইন্টু এক্স এ মাইনাস এক্স বি, এটার স্কোয়ার। এটার কি বলো তো? এটার স্কোয়ার। মানে আমি তোমাকে বুঝাই বলি, দেখো এটাকে আমরা কি বলি, হ্যানয় অ্যান্ড স্মিথের সূত্র, হ্যানয় এবং স্মিথের ইকুয়েশন। তাহলে এখানে এই সূত্র অনুযায়ী আয়নিক বৈশিষ্ট্য শতকরা পরিমাণ কত হবে, 16 ইন্টু এক্স এ মাইনাস এক্স বি প্লাস 3.5 ইন্টু এক্স এ মাইনাস এক্স বি হোল স্কোয়ার। বারবার বলতেছে, এই সূত্র তোমার জীবনে এইচএসসিতে লাগবে না, শুধু এডমিশনে লাগবে। এখানে এক্স এ আর এক্স বি কি জিনিস? এক্স এ আর এক্স বি হচ্ছে এ আর বি এর ইলেকট্রোনেগেটিভিটির মান। তাহলে এক্স এ আর এক্স বি কি জিনিস? এই যে দেখো এই সূত্রে এক্স এ এবং এক্স বি, আমি এখানে লিখে আসো, এই সূত্রে এক্স এ এবং এক্স বি এগুলো হচ্ছে এ এবং বি এর, এ কমা বি এর ইলেকট্রোনেগেটিভিটি, এ কমা বি এর ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, আর যেহেতু এক্স এটা আগে বসাইছো, তার মানে বড় ভ্যালুটাকে আগে বসাবা। যেমন একটা ম্যাথ তোমাকে দেখাই আসো, চলো একটা ম্যাথ তোমাকে দেখাই দিয়ে আসো, চলো একটা ম্যাথ তোমাকে দেখাই দিয়ে আসো, দেখে আসে কিনা ম্যাথ এই টাইপের। ওকে, চলো আমরা এই অঙ্কটা করি। দেখো কি বলতেছে, HCl অণুতে, HCl এর বন্ধনের মধ্যে আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ বের করো, মানে আয়নিকের পার্সেন্টেজ বের করতে বসে। কিন্তু এই কোয়েশ্চনে তুমি খেয়াল করে দেখো, কোনো কি দেওয়া নাই বলো তো? ওই যে পরীক্ষালব্ধ এই তোমার ডাইপোল মোমেন্টের মান দেওয়া আছে কোয়েশ্চনে? না, দেখো এখানে কিন্তু দেওয়া ছিল, ডাইপোল মোমেন্টের মান দেওয়া থাকলে তুমি এইটা ইউজ করবা। কিন্তু দেখো এখানে কিন্তু কারো ডাইপোল মোমেন্টের মান দেওয়া নাই, আবার কি বের করতে বসে, পার্সেন্টেজ অফ আয়নিক বৈশিষ্ট্য বের করতে বসে। কিন্তু কি দেওয়া আছে দেখো তো, প্রত্যেকের তড়িৎ ঋণাত্মকতার মান দেওয়া, যেমন হাইড্রোজেনেরটা হচ্ছে এত, আবার ক্লোরিনেরটা হচ্ছে কত, ক্লোরিনেরটা হচ্ছে এত। তার মানে কোয়েশ্চনে যদি তোমাকে ওই পরীক্ষালব্ধ ডাইপোল মোমেন্ট এগুলো কিছু দেওয়া না থাকে, যদি কি দেওয়া থাকে, দুইটার ইলেকট্রোনেগেটিভিটির মান দেওয়া থাকে, তাহলে তোমাকে যদি বলে পার্সেন্টেজ অফ আয়নিক বৈশিষ্ট্য বের করো, তখন তোমাকে হ্যানয় এবং স্মিথের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে যদি ব্যবহার করি, আসো দেখি,
তাহলে এখানে বলো তো এক্স মানে আমরা এখানে দেখবো, দেখো সূত্র লিখবো, দেখো যে পার্সেন্টেজ অফ আয়নিক বৈশিষ্ট্য, এটা কত আসবে? এটা লিখছি সূত্র কি আমরা বলো তো 16 ইন্টু এক্স এ মাইনাস এক্স বি। তাহলে এখানে লিখছি 16 গুণন এক্স এ মাইনাস এক্স বি প্লাস 3.5 গুণন এক্স এ মাইনাস এক্স বি, এক্স এ মাইনাস এক্স বি, এক্স এ মাইনাস এক্স বি, এটার হোল স্কোয়ার। এটাকে আর 100 দিয়ে গুণ করার দরকার নাই, কেমন? এটাকে 100 দিয়ে গুণ করার দরকার নাই। দেখো এটা কত আসে, এটা হচ্ছে বড়টাকে আগে বসাবা। 3.16 থেকে তুমি তাহলে এখানে কত বাদ দিবা? 2.22 বাদ দিবা। তারপর প্লাস 3.5 সাথে তুমি তাহলে এখানে আমার তাহলে এখানে এই যে এই ভ্যালুটাকে গুণ করবা, স্কোয়ার করে দিবা আর কি, বুঝছো? এই ভ্যালুটাকে স্কোয়ার করে দিবা, ধরো এই ভ্যালুটাকে স্কোয়ার করে দিবা, শেষ। এক্স মাইনাস এক্স বিটার স্কোয়ার করে দিবা। দেখো তো কত আসে এটা, দেখো তো এই ভ্যালুটা কত আসে এখানে, এই ভ্যালুটা কত আসে দেখো এখানে। তাহলে 16 গুণন 3.16 মাইনাস 2.22 প্লাস 3.5 ইন্টু 16 মাইনাস, সরি কী করতেছে 16 কেমনে, সরি 3.16 মাইনাস 2.22 এটার স্কোয়ার। দেখো এটা আসছে আমার কাছে 18.13, এটা কি 18.13 আসছে তোমাদের? একটু করে চেক করে দেখবা কত আসছে এটা, এটা কি চেক করে দেখবা কত আসছে? আমার আসছে এখানে 18.13। তোমাদের কত আসছে দেখো তো, তোমাদের কত আসছে রেজাল্টটা? 18.13 আসছে? একটু চেক করে দেখবা রেজাল্টটা কত আসছে, একটু কি চেক করে দেখবা রেজাল্টটা কত আসছে? হ্যাঁ 18.13 আসছে, ভেরি গুড। তাহলে আমরা আয়নিক বৈশিষ্ট্য কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন তোমাকে যদি কেউ বলে সমযোজী বৈশিষ্ট্য বের করো, তাহলে তুমি কি করবে? জাস্ট 100 থেকে বাদ দিবা, শেষ। তোমাকে যদি বলে কোভ্যালেন্ট বৈশিষ্ট্য বের করো, তাহলে তুমি সিম্পল এই 100 থেকে তাহলে এই 18.13 বাদ দিবা, তাহলে তোমার কাজ হয়ে যাবে। তাহলে দেখো কত আসে এটা, তাহলে 100 মাইনাস 18.13, তাহলে আসবে 81.81 তোমার এখানে হচ্ছে কত 87%। তাহলে এটা হচ্ছে তোমার আনসার, বুঝছো? এটা হচ্ছে তোমার আনসার। ওকে, আশা করি এই জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। ওকে, তাহলে এটাই চলে গেল। আমরা চলে এখানে একটা এমসিকিউ সলভ করে ফেলি, এরপর আমাদের ক্লাস শেষ। বলছি কি দেখো কোনটা অপোলার যৌগ, দেখো কোনটা অপোলার যৌগ। তাহলে দেখো তো প্রথমে কার্বনে কোনো লন পেয়ার নাই, আবার এখানে 4টা সেম, তাহলে অপোলার যৌগ কোনটা হবে এখানে? অপোলার যৌগ হবে এখানে, একটা সেকেন্ড, তাহলে অপোলার যৌগ হবে এখানে CCl4টা। ওকে, আচ্ছা তারপর যাই, বলো কোন উক্তিটা সত্য? কোনটা সত্য উক্তি বলো তো এখানে, কোনটা সত্য উক্তি? খেয়াল করে দেখো, পাই বন্ধন সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী না, ভুল। শঙ্কর অরবিটালে পাই বন্ধন থাকে না, সত্যি। শঙ্কর অরবিটালে কি থাকে না? পাই বন্ধন থাকে না, এটা সত্যি। তারপর কোনটার ডাইপোল মোমেন্ট আছে, মানে মিউনেটটা আছে, দেখো তো কার। ফার্স্ট অফ অল আগে চেক করে দেখো কার তোমার হচ্ছে কি আছে, এই যে এই তোমার লন পেয়ার থাকবে। দেখো সালফার সেন্টার, এখানে তো সেন্টার অ্যাটমই নেই, অক্সিজেনে তো সেন্টার অ্যাটম নাই। SO3-তে কি থাকে না তোমার, ওই যে আমার লন পেয়ার থাকে না, কিন্তু O3-তে দেখো তুমি লন পেয়ার থাকবে। কেমনে চেক করে দেখো, O3-তে লন পেয়ার থাকবে, তুমি চেক করে দেখো লন পেয়ার সংখ্যা এগুলো কত হয়, হাফ হাফ। তারপরে সেন্টার অ্যাটমের ব্যালেন্স ইলেক্ট্রন, মানে O3 স্ট্রাকচার তোমাকে আঁকাইছিলাম না, মনে আছে? O3-টা কীরকম হয়েছিল, এরকম হয়েছিল, দেখো O3 মনে আছে, লুইস ডট স্ট্রাকচার। তুমি চাইলে লন পেয়ার হিসাবে বের করতে, এখানে লন পেয়ার থাকবে এখানে একটা, আর এখানে কিন্তু কি থাকে, এই যে এরকম সন্নিবেশ বন্ধন থাকে, তাই না? এরকম দেখছিলাম না জিনিসটা আমরা, দেখো মনে পড়ে কিনা। এখানে কিন্তু কি হবে, আনসার সি হবে, বুঝছো এটা সবাই? O3 স্ট্রাকচার হিসাবে বুঝতে পারছি আমরা O3টা, এটা কি বুঝতে পারছো? এমসিকিউটা, এই এমসিকিউটা কি বুঝতে পারছো? যদি না বুঝো আমাকে বলো, তুমি কিন্তু সূত্র দিয়েও বের করতে পারবা, লন পেয়ার সূত্র দিয়েও বের করতে পারবা। তুমি সূত্র দিয়ে কীভাবে বের করবা বলো, সূত্র দিয়ে কীভাবে বের করে? লন পেয়ার ইকুয়াল টু হাফ, এখানে দেখো তাহলে আমাদের এই যে অক্সিজেন, এখানে তো সেন্টার অ্যাটম অক্সিজেন, তাহলে অক্সিজেনের ব্যালেন্স ইলেকট্রন কয়টা আছে? অক্সিজেনের ব্যালেন্স ইলেকট্রন আছে কয়টা? 6টা। তারপর মাইনাস করবা, কয়টা অক্সিজেন যুক্ত? 2টো অক্সিজেন যুক্ত, যদি যোজনী করো 2 করে, তাহলে দেখো এখানে লন পেয়ার আসবে একটা, ঠিক আছে? তার লন পেয়ার দেখো একটা আছে, আর সেন্টার অ্যাটমে লন পেয়ার থাকলে অবশ্যই এখানে কী হবে, অবশ্যই তোমার এটা পোলার হবে। বুঝো নাই? বুঝো নাই? আচ্ছা বুঝাই যাবো, আমাকে বলো, তোমাকে যদি বলে যে কোনটা ডাইপোল মোমেন্ট আছে, তাহলে তোমাকে চেক করতে হবে আগে ফার্স্টে যে কার সেন্ট্রাল অ্যাটমে লন পেয়ার আছে। দেখো SO3 এর কি সেন্ট্রাল অ্যাটমে কোনো লন পেয়ার থাকে না, তাহলে এটা আনসার হবে না। সালফার ট্রাইঅক্সাইডে এই যেখানে সালফারে কিন্তু কোনো লন পেয়ার নাই, তাহলে এটা আনসার হবে না। অক্সিজেনে তো কোনো সেন্ট্রাল অ্যাটমই নেই, তাহলে এটাও হবে না। আর S8 এখানেও কোনো লন পেয়ার নাই, তাহলে এটাও হবে না। তাহলে এটা লন পেয়ার আছে, তুমি চেক করে দেখো। তোমাকে এটা আমি শিখেছি না, লুইস ডট স্ট্রাকচার একেও দেখাইলাম, আবার লন পেয়ারের সূত্রে বের করেও দেখাইলাম। লন পেয়ারের সূত্র কীভাবে বের করে, হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটমের ব্যালেন্স, নেট ব্যালেন্স ইলেকট্রন। সেন্ট্রাল অ্যাটম এখানে কোনটা, অক্সিজেন, অক্সিজেনের ব্যালেন্স ইলেকট্রন কত, 6। আবার মাইনাস যুক্ত পরমাণুর সংখ্যা ইন্টু যুক্ত পরমাণুর যোজনী। দেখো তো এই সেন্ট্রাল অ্যাটমের সাথে কয়টা পরমাণু যুক্ত আছে সেন্ট্রালের সাথে,
দুইটা পরমাণু যুক্ত, একটা এটা একটা হচ্ছে এইটা, দুইটা অক্সিজেন যুক্ত, যাদের যোজনী কত করে 2 করে, 2 গুণন 2, 6 থেকে 4 বাদ দাও, তাহলে আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে লন পেয়ার থাকবে কয়টা? একটা লন পেয়ার থাকবে, বুঝছো? এই জন্য অক্সিজেনের O3 তে লন পেয়ার আছে, এই O3টা হচ্ছে তোমার কি হবে, এটা ডাইপোল মোমেন্ট থাকবে। তারপর কোন যোগের ডাইপোল মোমেন্ট আছে দেখো তো, কোন যোগের ডাইপোল মোমেন্ট আছে দেখো, ডেফিনেটলি এটা, এই যোগের কি আছে? ডাইপোল মোমেন্ট আছে, কারণ কার্বনে কোনো লন পেয়ার নাই, কিন্তু দেখো ডিফারেন্ট অ্যাটম আছে, ডিফারেন্ট অ্যাটম, সেম অ্যাটম থাকলে ডাইপোল মোমেন্ট থাকবে না, সেম অ্যাটম থাকলে, আর বাট ডিফারেন্ট অ্যাটম আছে এখানে, তাহলে ডাইপোল মোমেন্ট থাকবে। ওকে, তারপর দেখো কোনটা নন পোলার, অপোলার কোনটা, অপোলার কোনটা, এটা একটা অপোলার, এটা একটা অপোলার, এই দুইটা কি হবে বলো তো এখানে, এই দুইটা কি হবে? এই দুই 2 এবং 3 এরা হচ্ছে অপোলার, 2 এবং 3 এরা হচ্ছে অপোলার। দেখবা এখানে বাকিদের কিন্তু সব পোলারিটি থাকবে, বাকিদের সব এখানে কি থাকবে? পোলারিটি থাকবে, বাট এখানে এই দুটার পোলারিটি নেই। ওকে, এটা তুমি চাইলে চেক করতে পারো, কিভাবে চেক করতে পারো আমি তোমার বলি। দেখো এখানে যদি দেখো তুমি সি ডাবল বন্ডও, এখানে দেখবা CH3, এখানে দেখবা CH3, তো অক্সিজেন আর কার্বনের মধ্যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই এটা প্লাস এটা মাইনাস হয়ে থাকে, এখানে পোলারিটি থাকে, আর এটারও তো পোলারিটি ডেফিনেটলি থাকবে, কেমন? আচ্ছা, তারপর কোনটার ডাইপোল মোমেন্ট শূন্য বলো তো, কোনটার ডাইপোল মোমেন্ট শূন্য হবে? দেখো সেন্টার অ্যাটমে লন পেয়ার নাই কার, দেখো এখানে নাই, এখানেও নাই, কিন্তু এখানে কিন্তু ডিফারেন্ট অ্যাটম আছে, সেটা লন পেয়ার ডাইপোল মোমেন্ট শূন্য হবে না, কিন্তু এখানে দেখো সব সাইড অ্যাটম সব সেম, তাহলে এখানে ডাইপোল মোমেন্ট শূন্য হবে, বুঝছো? ডাইপোল মোমেন্ট শূন্য হবে। ওকে, তারপর ওকে, আজকে আর এতটুকুই থাকুক, আজকের লেকচারটা বেশি বড় না করি, আজকে আমরা শুধু ডাইপোল মোমেন্টই পড়ছি, আমরা আগামী ক্লাস হচ্ছে এমওটি দিয়ে শুরু করব, এমওটি পড়বো, তারপরে বন্ড অর্ডার পড়বো, আর হাইড্রোজেন বন্ধনটা পড়বো। আমাদের আজকে কত নাম্বার লেকচার গেলো? আমাদের আজকে গেলো 18 নম্বর লেকচার, রাইট? 18 নম্বর লেকচার গেছে আমাদের, 18 নম্বর লেকচার গেছে, ঠিক আছে। আমাদের আমরা যেটা করব, তোমার এই যে কালকের লেকচার, সোমবারের লেকচারটা একটু বড় হবে, বুঝছো? সোমবারের লেকচারটা একটু বড় হবে, 19 নাম্বার লেকচারটা একটু বড় করব, একটু বড় করব, হয়তো 2 আওয়ারের মতো করব, 2 আওয়ারের মতো করে রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন মানে হাইড্রোজেন বন্ধন পর্যন্ত পুরোটা আমরা শেষ করে দিব, কেমন? শেষ করার পরে তোমাদের মোটামুটি 3 ক্লাসের মতো আমরা অফ রাখবো, আমার একটু চিরাং যেতে হবে, একটু চিরাং যেতে হবে, 3 ক্লাস অফ রাখবো, তাহলে তোমরা ওই টাইমটাতে বাকিটা তোমরা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবো। মানে কালকে ক্লাসটা একটু বড় হবে, সোমবারের ক্লাসটা বড় করার পরে তোমাদের 1 সপ্তাহ বন্ধ থাকবে, কেমন? বন্ধতে তোমরা ওই বাকি ঢাকা যে ক্লাসগুলো আছে সেগুলো করে ফেলবা, পরে আমাদের আবার রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের আর একটা পার্ট বাকি আছে শুধুমাত্র এই বন্ধন পড়ানোর পরে, সেটা হচ্ছে কোনটা? ওই S ব্লক, P ব্লক, ওগুলো খুব সোজা, S ব্লক, P ব্লক, D ব্লক, মৌল, ওগুলো আমাদের 4-5 ক্লাসে পুরোটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদের 24 থেকে 25টা ক্লাসের মাধ্যমেই এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ক্লাস করার জন্য, দেখা হবে নেক্সট ক্লাসে, যাই তাহলে, আসসালামু আলাইকুম।